বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 2 আগস্ট 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 37তম ক্লাস এবং দণ্ডবিধির 5ম ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব 84 ধারা থেকে। সাধারণ ব্যতিক্রমের গতদিন আমরা 76 থেকে 83 ধারা পর্যন্ত পড়েছি। তো 76-এ বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি সরল বিশ্বাসে ঘটনাগত ভুল করে নিজেকে আইন দ্বারা বাধ্য বলে, তাহলে সে ফৌজদারি দায় হতে অব্যাহতি পেতে পারে। এটা 76। পুলিশ একজনকে গ্রেফতার করতে গিয়ে আর একজনকে ভুলক্রমে গ্রেফতার করে নিয়ে আসছে, পুলিশ অব্যাহতি পাবে 76 ধারায়। বা উপরস্থ কর্মকর্তার নির্দেশে সৈনিক জনতার উপর গুলি চালিয়েছে, সে অব্যাহতি পাবে 76-এ। অপরদিকে 79 ধারায় বলেছে যে যদি কোনো ব্যক্তি সরল বিশ্বাসে ঘটনাগত ভুল করে নিজেকে আইন দ্বারা সমর্থিত বলে। নূর আলম খান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, উনি রাস্তায় পাশে দেখলেন দুইজন মারামারি করতেছে। তো যে মারামারি করতেছে তারে ধরে নিয়ে থানায় নিয়ে গেলেন। থানায় নেওয়ার পরে ওই লোকটা বলতেছে যে আমি তো আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে ছিলাম, আপনি শুধু শুধু আমারে ধরে নিয়ে আসছেন। তো নূর আলম খান বলবে যে তাহলে আমি অব্যাহতি পাবো 79 ধারায়। 77 ধারায় বলেছে বিচারক বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে যদি কোনো ভুল করে, অবশ্যই সেটা তার সরল বিশ্বাসে করতে হবে। তাহলে অব্যাহতি পাবে বিচারক মহোদয় 77 ধারায়, এবং এটা দেওয়ানি আদালতের বিচারকও হতে পারে, ফৌজদারি আদালতের বিচারকও হতে পারে। 78 ধারায় বলা হয়েছে আদালতের নির্দেশ অনুসারে যদি কোনো কর্মকর্তা কোনো কাজ করে, ওই কর্মকর্তা ওই কাজটা করবে যখন আদালতের নির্দেশটা বলবৎ ছিল। ওই মুহূর্তে যদি কোনো কাজ করে তাহলে সে অব্যাহতি পাবে 78 ধারায়। বিচারকের নির্দেশ অনুসারে জল্লাদ ফাঁসি কার্যকর করছে, তো এখানে জল্লাদ অব্যাহতি পাবে 78 ধারায়। 80 ধারায় বলেছে যে আইনগত দায়িত্ব পালনে যথাযথ সতর্কতা অবলম্বন করার পরেও যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে ওই ব্যক্তি অব্যাহতি পাবে 80 ধারায়। যেরকম কুড়াল দিয়ে কাঠ কাটতে গেছিল কাঠুরিয়া, তা সে সবকিছু ঠিকঠাকই ছিল, বাট হঠাৎ করে দুর্ঘটনাবশত কুড়ালটা ছুটে গিয়ে আশেপাশে দাঁড়ানো একজন লোকের গায়ে লাগে এবং সে আহত হয়। তো কাঠুরিয়া এই ক্ষেত্রে অব্যাহতি পেতে পারে যদি সে প্রমাণ করতে পারে তার কোনো অবহেলা ছিল না, 80 ধারায়। 81 ধারায় বলা হয়েছে যে বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য সরল বিশ্বাসে যদি কোনো ব্যক্তি নিরুপায় হয়ে ক্ষুদ্রতর ক্ষতি করে, তাহলে সে অব্যাহতি পেতে পারে 81 ধারায়। জাহাজ নোঙর তোলার জন্য ডানে অথবা বামে যাওয়ার দরকার, এছাড়া কোনো উপায় নেই। ডানে আছে বেশি যাত্রী সম্পন্ন একটা নৌকা, বামে আছে কম যাত্রী সম্পন্ন একটা নৌকা। তাহলে বেশি যাত্রী সম্পন্ন নৌকাকে বাঁচানোর জন্য যদি কম যাত্রী সম্পন্ন নৌকার ক্ষতি করে, তাহলে অব্যাহতি পাবে 81-তে। 82 দ্বারা আমরা পড়েছি গতদিন, 9 বছরের কম বয়স্ক শিশু যে অপরাধী করুক না কেন সে অব্যাহতি পাবে 82 ধারায়। অবশ্যই অব্যাহতি পাবে, এ জায়গা পেতে পারে না, অবশ্যই অব্যাহতি পাবে। 83 ধারায় বলছে যে 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম, যে হচ্ছে অপরিণত বোধ শক্তি সম্পন্ন ব্যক্তি, মানে যার বিচার বুদ্ধি বিবেক ওই বয়সের একজন শিশুর যেরকম থাকা দরকার সেরকম ছিল না। তো সেই ক্ষেত্রে সে অব্যাহতি পেতে পারে কত ধারায়? 83 ধারায়। তো গতদিন আমরা এই পর্যন্তই পড়েছিলাম। না, 12 বছরের বেশি না। হ্যাঁ, 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 হ্যাঁ। 9 বছর তো এক্সাক্ট 9 ইয়ার্স যদি হয় কেউ, একেবারে 9 বছর হইলে তো সে অপরাধী, কিন্তু একেবারে 9 বছর অপরিণত বোধ শক্তি সম্পন্ন তাহলে তোর অপরাধী না। আচ্ছা, আমরা 84 ধারায় চলে আসি। দেখেন, ধারা 84, অপ্রকৃতিস্থ বা উন্মাদ ব্যক্তির কার্য, অ্যাক্ট অফ এ পার্সন অফ আনসাউন্ড মাইন্ড। 84 ধারার অধীন অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্য অপরাধ বলে গণ্য হবে না যদি নিম্নলিখিত শর্ত পূরণ হয়। কি কি দেখেন? কার্য সংগঠনের সময় কার্য সম্পাদনকারী অবশ্যই গোল দেবেন, অপ্রকৃতিস্থ হতে হবে। 84 ধারায় বলছে যে আপনি যদি অপ্রকৃতিস্থ বা পাগল হন, পাগল থাকা অবস্থায় যদি কোনো অপরাধ করেন তাহলে আপনি অব্যাহতি পাবেন। তবে এ জায়গায় কথা আছে, যখন আপনি কাজটা করছিলেন ওই মুহূর্তে আপনাকে অপ্রকৃতিস্থ থাকা লাগবে। যে কার্যের প্রকৃতি বুঝতে বা সে যে কার্য করেছে তা বেআইনি বা আইনের পরিপন্থী তা বুঝতে অক্ষম ছিল। এখন আপনি পাগল হলেও যখন ওই কাজটা করছেন ওই মুহূর্তে আপনার একটা ধারণা থাকতে হবে যে এই কাজটা আইনের দৃষ্টিতে যে অবৈধ, এটা তার বুঝতে কোনো ক্ষমতা ছিল না।
তো জেনে রাখা ভালোতে যদি আমরা চলে আসি, দেখেন যে এই ধারার অধীন, আন্ডারলাইন করবেন, পাগল, উন্মাদ, জড়বুদ্ধ বা মানসিক রোগীর কার্য অপরাধ বলে গণ্য হবে না। অপ্রকৃতিস্থতা গোল দিবেন ইনস্যানিটি, প্রমাণ করার দায়িত্ব 84 ধারার সুবিধা দাবিকারী অভিযুক্ত ব্যক্তির উপর বর্তায়। 84 ধারায় অপ্রকৃতিস্থতা, ইনস্যানিটি আর আনসাউন্ড মাইন্ডনেস বলতে আইনগত অপ্রকৃতিস্থাকে বোঝানো হয়েছে, মেডিকেল অপ্রকৃতিস্থ না। তো এটা আইনগত অপ্রকৃতিস্থ আর মেডিকেল অপ্রকৃতিস্থর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো আপনি মেডিকেলে আপনার পাগল বলতেই পারে, কিন্তু এটা আইনের মাধ্যমে আপনার পাগল হিসেবে ঘোষণা দিতে হবে যে আসলেই সে অপ্রকৃতিস্থ। বুঝাইতে পারি নাই বোধহয়। মেডিকেলে বললেই হবে না, আইন দ্বারা প্রমাণ। মানে বোঝেন না বিষয়টা। বিষয়টা হলো এরকম যে আপনি যখন আপনারা কোর্টে যান, আপনারা জানেন, আপনি একটা মামলা করে আপনি নিজে নিজে যদি 326-এর সার্টিফিকেট একটা আদালতে দেখান, আদালত কি আমলে নিবে? নিবে? বরং আদালত আমলে নেবে কখন? আদালত নিজে তলব দিবে, নিজে তলব দিয়ে সেইভাবে আসলে তাহলে আমলে নিবে। বুঝতে পারছেন? তাহলে এখন আমি আপনি যাই যদি দাবি করি যে এ হলো অপ্রকৃতিস্থ, এটা হবে না। আমরা সার্টিফিকেট দেখাইতেই পারি, হবে না। কিন্তু এটা প্রমাণ করতে হবে, আদালত যদি কাউরি দিয়ে পরীক্ষা করায় বা আদালত যদি তারে, ধরেন আদালত নির্দেশ দিল যে সিভিল সার্জন অমুকরে পরীক্ষা করুন, পরীক্ষা করে দেখা গেল যে সে আসলেই অপ্রকৃতিস্থ, তাহলে এটা হবে। বুঝতে পারছেন? নিজে নিজে করলে হবে না। না, নিজে নিজে আপনি পাগল না, পাগল। তো আমি পাবো, আমি মেডিকেল থেকে কাগজপত্র দিচ্ছে, বিচারকের কাছে যাচ্ছে, সেটা সঠিক বলে মনে করতেছে না, তখন বিচারক কি করলো, যে কোনো পুলিশ কর্মকর্তা ও সিভিল সার্জনকে তদন্ত দিল। তদন্ত প্রতিবেদনে যদি আসে যে আমি আসলে পাবো, তাহলে কেন? জি। তো তাহলে এখানকার মূল যে কথাটা, যে পাগল কোনো ব্যক্তি কোনো অপরাধ করলে অপরাধ হিসেবে গণ্য হবে না, কত ধারা? 84। এবং যখন ওই কাজটা করছে ওই মুহূর্তে সে ছিল পাগল। 85 86-তে চলে আসি, আসেন। তাহলে শিশুর জন্য 82 83, পাগলের জন্য পাগলের জন্য 84। মাতাল, ইনটক্সিকেশন, মাতালের ইংরেজি হচ্ছে ইনটক্সিকেশন, ধারা 85 আর 86। এটা পড়ার আগে আমি বলে নেই, মাতাল অবস্থায় যদি কোনো কাজ করে, অপরাধ করে, তাহলেও সে সাধারণ ব্যতিক্রমের সুবিধা পাবে। তবে কথা হলো মাতাল হতে হবে অনিচ্ছাকৃত ভাবে, ইচ্ছাকৃত ভাবে মাতাল হলে হবে না। মানে আমি ইচ্ছাকৃত ভাবে মদ খাইলাম, অন্যান্য নেশা জাতীয় দ্রব্য খাইয়া আমি অপরাধ করলাম এবং পরে আমি অব্যাহতি পাবো, বিষয়টা তা না। বিষয়টা হলো এরকম যে আপনারে একজন জোরপূর্বক মাতাল করছে। বাংলা সিনেমায় দেখেন, বিভিন্ন সিনেমায় দেখেন এই যে একজনকে ধৈর্য জোরপূর্বক মদের বোতল মুখের মধ্যে ঢেলে দিচ্ছে, এটা হলো এক। অথবা ঘুমের ঔষধ বা মাতাল হতে পারে, নেশাগ্রস্ত হতে পারে, এরকম কোন জিনিস কাউরে খাওয়াই দেওয়া হয়েছে। তো পরবর্তীতে সে যদি কোনো অপরাধ করে, তখন সে অব্যাহতি পাবে 85 ধারায়। বুঝছেন? আর যদি কেউ নিজের ইচ্ছায় মদ খেয়ে কোনো অপরাধ করে, তাহলে সে অব্যাহতি পাবে না, এটা বলছে 86 ধারায়। তাহলে অনিচ্ছাকৃত মাতাল যদি হয়, তাহলে সে অব্যাহতি পেতে পারে কত? 85। আর স্বেচ্ছাকৃত মাতাল হলে অব্যাহতি পাবে না, এটা কত? 83। এই যে পড়ি দেখেন, 85 ধারার অধীন অনিচ্ছাকৃত নেশাগ্রস্ততার কারণে বিচার শক্তিহীন ব্যক্তির কার্য অপরাধ বলে গণ্য হবে না, যদি অভিযুক্ত ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় কার্যটি সংগঠন করেছিল। এমন নেশার কারণে অভিযুক্ত ব্যক্তি সে যে কার্যটি করেছে তার প্রকৃত সম্পর্কে জানতে অক্ষম ছিল, মানে যখন সে ওই কাজটা করছে ওই মুহূর্তে তার প্রকৃতি জানতে সে অক্ষম ছিল। সে জানতো না যে সে যেটা করেছে সেটা বেআইনি বা আইনের পরিপন্থী ছিল, সে জানতো না যে সে যেটা করেছে সেটা বেআইনি বা আইনের পরিপন্থী ছিল। যে জিনিসটা তাকে নেশাগ্রস্ত করেছিল, সেটা খাওয়ানো বা প্রদান করা হয়েছিল, আন্ডারলাইন করবেন, তার ইচ্ছার বিরুদ্ধে, এগেনস্ট হিজ উইল। ইচ্ছার বিরুদ্ধে মানে কি? এগেনস্ট হিজ উইল, তার অগোচরে, উইদাউট হিজ নলেজ। তো জেনে রাখা ভালো, তো যদি আমরা দেখি এখানে আন্ডারলাইন করবেন, অনিচ্ছাকৃত নেশাগ্রস্ততার কারণে সংগঠিত কোনো কার্য অপরাধ বলে গণ্য হবে না। অনিচ্ছাকৃত নেশাগ্রস্ততা মানে কি? ইনভলান্টারি টক্সিকেশন, ভলান্টারি মানে ইচ্ছাকৃত, আর ইনভলান্টারি মানে অনিচ্ছাকৃত। এটা কত ধারা? 85 ধারা। ধরেন এই জায়গায় আপনারা চা পান করেন, এখন ইচ্ছাকৃত ভাবে
একজন চা বানিয়ে ফেরদৌসকে চা খাওয়াইছে, চার ভিতরে নেশা জাতীয় দ্রব্য দিয়ে দিছে, এবং ফেরদৌস গিয়ে লঞ্চঘাটা গিয়ে ধরেন নেশাগ্রস্ত অবস্থায় পুলিশ ওনার কাগজ চেক করতে গেছে যে তুই কত রেগুলার কাগজ চেক করবি কেন, দেখা গেলো পুলিশের উপর আক্রমণ করছে। তো এই জায়গায় তো সে মাতাল অবস্থায় আছে, বলেন তো এই জায়গায় ফেরদৌস অব্যাহতি পাবে কিনা? অব্যাহতি পাবে। কেন পাবে বলেন? নেশাগ্রস্ত হচ্ছে অনিচ্ছাকৃত। আমার গোপনে করছে। আচ্ছা, আমরা 85 এবং 86 ধারার মধ্যে পার্থক্য খুঁজি। দণ্ডবিধির 85 এবং 86 উভয় ধারায় নেশাগ্রস্ত এবং মাতাল অবস্থা কোনো ব্যক্তি কর্তৃক সম্পাদিত অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। 85 ধারার অধীন অনিচ্ছাকৃত নেশাগ্রস্ততা, ইনভলেন্টারি ইনটক্সিকেশন আন্ডারলাইন করেন, নিয়ে আলোচনা করা হয়েছে। যেখানে 86 ধারায় স্বেচ্ছাকৃত নেশাগ্রস্ততা বা ভলেন্টারি ইনটক্সিকেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। স্বেচ্ছাকৃত নেশাগ্রস্ততা ফৌজদারি দায় হতে অব্যাহতির কোনো বৈধ প্রতিরক্ষা না, বা স্বেচ্ছাকৃত নেশাগ্রস্ততা কোনো অপরাধ সংগঠনের অজুহাত হতে পারে না। অন্যদিকে অনিচ্ছাকৃত নেশাগ্রস্ততা ফৌজদারি দায় হতে অব্যাহতির একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা। সঞ্চিতা পুরাতন বইতে না থাকলেও সমস্যা নাই, ওই জায়গায় লেখা আছে। অনিচ্ছাকৃত হইলে 86, সরি অনিচ্ছাকৃত হইলে 85, আর স্বেচ্ছাকৃত হইলে 86। অর্থাৎ দেখেন, অনিচ্ছাকৃত নেশাগ্রস্ততার কারণে সাধিত ফৌজদারি অপরাধ হতে 85 ধারা অব্যাহতি দিয়েছে, কিন্তু স্বেচ্ছাকৃত নেশাগ্রস্ততার কারণে সাধিত ফৌজদারি অপরাধ হতে 86 ধারা অব্যাহতি দেয়নি। বরং নেশাগ্রস্ত না হলে কোনো ব্যক্তি যে রূপে ফৌজদারিতে অভিযুক্ত হতো, অনুরূপভাবে স্বেচ্ছায় নেশাগ্রস্ত ব্যক্তিও ফৌজদারিতে অভিযুক্ত হবে। তাহলে মূল কথা একটাই, অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত হতে হলে 85, আর স্বেচ্ছায় খাইলে 83। জেনে রাখা ভালোতে যদি আমরা চলে আসি যে অনিচ্ছাকৃত নেশাগ্রস্ততার কারণে সংঘটিত কোনো কার্য 85 ধারা অপরাধ বলে গণ্য হবে না, কিন্তু 86 ধারা স্বেচ্ছাকৃত নেশাগ্রস্ততার কারণে সাধিত ফৌজদারি অপরাধ হতে অব্যাহতি পাবে না। সেলফ প্র্যাকটিসে যে প্রশ্ন আছে পড়ে নিবেন। আমরা চলে আসি সম্মতি, কনসেন্ট। বলেন। কথা হচ্ছে যে অনিচ্ছাকৃত ভাবে যদি সে নেশাগ্রস্ত হয়, মাতাল হয়, তাহলে সে যে কোনো অপরাধ করুক, তাহলে সে ই পাবে 85 অব্যাহতি পাবে। জি। আর 86 মানে ইচ্ছাকৃত ভাবে, হ্যাঁ মনে করেন আমি ইচ্ছাকৃত ভাবে আমি মদ খাইছি, মদ খেয়ে মাতালে আমি যে কোনো কাজ করছি, এখন সেই ক্ষেত্রে 86 অব্যাহতি জি। পাবো। সুস্থ থাকলে ছিল দোষী হবো এবং ওই ক্ষেত্রে ওই দোষী। কিভাবে বুঝবেন তাই প্রমাণ করবেন? ইচ্ছাকৃত ভাবে খাইছেও না কেউ, অনিচ্ছাকৃত খাইছে না। মামলায় তো বাদীও অনেক কিছু দাবি করে যে অমুক অমুককে হত্যা করছে, এজাহার করে দিছে। কারণ এই যে গোপালগঞ্জের 16,000 লোকের বিরুদ্ধে মামলা করছে, তা মামলা করে জাস্ট গ্রেফতার করলো, ঠিক আছে, জামিন পাইলো, একসময় তো জামিন পাবে, কিন্তু এই মামলা তারা যে আদৌ ওই কাজগুলো করছে কিনা এটা প্রমাণ করতে হবে কার? যে মামলা দায়ের করেছে তার। তার মামলাটা প্রমাণ করা লাগবে সাক্ষ্য দিয়ে, যে এজাহার মানেই তো মামলা প্রমাণিত না, এটা তো সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণিত করতে হবে। আবার ওই জায়গায় কোনো আসামি যদি দাবি করে যে ওই ঘটনার দিন আমি গোপালগঞ্জে ছিলামই না, বা ঘটনাস্থলে আমি ছিলামই না, তাহলে এইটা আবার প্রমাণ করতে হবে তার। এখন সে কিভাবে প্রমাণ করবে এটা তার ব্যাপার। আদালতে কনভিন্স কিভাবে করবে? আদালতে কাগজপত্র দেখাইতে পারে, আদালতে সে সাক্ষ্য দিয়ে বুঝাইতে পারে যে ওনার অমুক জায়গায় ছিলাম, এই যে ভারতে ছিলাম, আমার ভিসার কাগজ, হোটেলের কাগজ, এবং আমার সাথে আমার বন্ধু অমুকও ছিল, তারেও সাক্ষী হিসেবে মান্য করতে চাই। তো বিষয়টা হলো, নূর আলম খান জিজ্ঞাসা করছে যে তার নেশা যে অনিচ্ছাকৃত, এটা কেমনে বোঝাবে? এটা তার একটা ঘটনা যখন ঘটে যায় যে ওনার আমার নেশার কোনো ইতিহাস নাই, এই যে যদি ঘাটেন দেখেন আমি নেশা সাধারণত করি না, অমুক জায়গায় গেছিলাম, অমুক 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 খাওয়াইছে, এই বিষয়টা অমুক 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 জানতো, এটা তো পার্টিকুলারলি এক একটা মামলার প্রেক্ষাপট এক এক রকম। এটা তো আমার মানে এই আপনার প্রশ্নটা এই সাবজেক্টের সাথে যায় না, যে কিভাবে প্রমাণ করবে এটা ওই মামলার বিষয়। বাট এ জায়গা জাস্ট বেসিক জিনিসটা বলছে যে অনিচ্ছাকৃত হলে সে দায়ী হবে না,
আর ইচ্ছাকৃত হলে সেটাই। আর সে যদি অনিচ্ছাকৃত ভাবে নেশা করে, মানে অনিচ্ছাকৃত নেশা বাট সে প্রমাণ করতে পারে নাই, তাহলে সে সুবিধা পাবে না। মানে তার অনিচ্ছাকৃত ভাবেই সে নেশা করে অপরাধটা করছে, অনিচ্ছাকৃত নেশা। এখন আবার কেউ এই ব্যাখ্যা দিয়েন না যে আমার বউ চলে গেছে, প্রেমিকা চলে গেছে, এতই অসহায় ছিলাম, নেশা করার কোনো ইচ্ছাও ছিল না, কষ্টে করছি। এটা কিন্তু অনিচ্ছাকৃত নেশা না, এটা স্বেচ্ছায় নেশা। বুঝছেন? হ্যাঁ। আচ্ছা, তো তাহলে ওই বাপ্পারাজ যেরকম করতেছে, নেশা করে গান গাইতেছে, এখন বাপ্পারাজ কোনো নেশা যদি ঘটনা ঘটে ফেলায়, সে কিন্তু অব্যাহতি পাবে না। আমরা চলে আসি সম্মতি বা কনসেন্ট। একটু পড়ি দেখেন, দণ্ডবিধি 87 থেকে 89 ধারা পর্যন্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তির অভিভাবকের সম্মতি নিয়ে সংগঠিত কোনো অপরাধ, সংগঠিত কোনো ক্ষতি অপরাধ বলে গণ্য হবে কিনা তা আলোচনা করা হয়েছে। 90 ধারায় বলা হয়েছে কোনটি সম্মতি না, 91 ধারায় বলা হয়েছে যেটা অপরাধ সেটাকে শুধুমাত্র সম্মতি বৈধতা দিতে পারে না। বিষয়টি ল্যাটিন ম্যাক্সিম আন্ডারলাইন করেন, ভলেন্টি নন ফিট ইনজুরিয়া, যে সম্মতি দেয় সে ক্ষতিগ্রস্ত হয় না, এর উপর প্রতিষ্ঠিত। কি বুঝাই আমি ভাই? এই যে যে আমরা সামনে তিনটা ধারা পড়তে যাচ্ছি, 87, 88, 89, এই তিনটা ধারায় যখন কোনো কাজ করা হয় তখন ভিকটিমের সম্মতি নেওয়া হয়। কিভাবে? 87 ধারায় বলছে, কেউ লিখেন না, আমার কথা শুনেন, প্রতিটা ধারা আমরা পড়বো। 87 ধারায় বলছে যে 18 বছরের বেশি বয়স্ক কোনো ব্যক্তির সম্মতি নিয়ে যদি কোনো কাজ করা হয়, পরবর্তীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে যে সম্মতি নিল তারে দোষ দেওয়া যাবে না। পিপাস বাইনের বয়স অবশ্যই 18 বছরের বেশি, তাহলে উনার সম্মতি নিলাম, বললাম যে পিপাস বাইন চলেন আমরা খানলো একাডেমি যারা এই জায়গা আছে চলেন আমরা ফুটবল খেলি। ফুটবল খেলতে গিয়ে পিপাস বাইন আছাড় খেয়ে দেখা গেল ওনার একটা পা ভেঙে গেল, তখন উনি আমার বিরুদ্ধে মামলা করতে পারবে না যে উনি আমার কাছ থেকে, উনি যদি আমার না বলতো তাহলে তো আমি ফুটবল খেলতাম না। আর আমার বিরুদ্ধে মামলা করলে আমি বলবো যে এর ওনার এই জায়গায় পিপাস বাইনের সম্মতি ছিল। আর 87 ধারায় বলা আছে 18 বছরের বেশি বয়স্ক কোনো ব্যক্তি সম্মতি দিলে সেই ক্ষেত্রে যে সম্মতি দিল সে আর একজনের দায়ী করতে পারবে। বুঝছেন? তার মানে 87 ধারায় সম্মতি নেওয়ার একটা বিষয় আছে। ঠিক একই ভাবে আমরা সামনে আগাই, 88, 89 ধারায় সম্মতি দেয়। কখনো সম্মতি দেয় ওই ব্যক্তি, কখনো সম্মতি দেয় তার অভিভাবক। তো এই ক্ষেত্রে এই যে যে নীতিটা আছে ভলেন্টি নন ফিট ইনজুরিয়া, এটা মনে রাখতে হবে। ভলেন্টি নন ফিট ইনজুরিয়া মানে যে সম্মতি দেয় সে কি হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। মানে আমি সম্মতি দিলাম, আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে আইনের দৃষ্টিতে আমি ক্ষতিগ্রস্ত হই নাই, মানে ক্ষতিগ্রস্ত বাস্তবে হয়েছি, বা একটা আইনের দৃষ্টিতে আমি আরেকজনের দায়ী করতে পারবো না। কেন পারবো না? কারণ ওই কাজটা করতে আমি তার সম্মতি দিয়েছিলাম। আচ্ছা, একটু পড়ি, প্রথমে আমরা পড়ি 87 ধারা। 87 ধারার অধীন কোনো কিছু অপরাধ বলে গণ্য হবে না যদি অভিযুক্ত ব্যক্তি, গোল দিবেন, 18 বছরের বেশি বয়সের ব্যক্তির সম্মতি নিয়ে উইথ কনসেন্ট এমন কোন কাজ করে যেটা অভিযুক্ত ব্যক্তি মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর অভিপ্রায় ছাড়া করে। এটা আন্ডারলাইন করেন, মানে মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর কোনো অভিপ্রায় ছিল না, এমন একটা কাজ করছে যে কাজে মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর কোনো অভিপ্রায় কি বলেন ছিল না, বা সে জানে না যে এমন কাজ সম্ভবত মৃত্যু বা গুরুতর জখম ঘটাতে পারে। আমরা 88 ধারা পরে পড়ি, আগে 87 ধারার একটা উদাহরণ পড়ে আসি। সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার প্রশ্নটা আসেন, সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার প্রশ্ন পাইছেন? এ ও বি আনন্দ করার জন্য পরস্পর ওসি খেলার জন্য একমত হয়। ওসি খেলা মানে জানেন? তরবারি দিয়ে খেলতেছে। আচ্ছা,
ওসি খেলা চলাকালে এর কারণে বি আঘাত পায়, বি এর পা ভেঙে যায়, এর অপরাধ কি? এই জায়গায় বি এর যে পা ভেঙে যায়, বি কি সম্মতি দিছিল না খেলার? সম্মতি দিছিল। তো এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে এরে দায়ী করা যাবে না। তবে এরে দায়ী করা যাবে আবার কখন জানেন? যদি এটা খেলার নিয়ম বিরুদ্ধ ভাবে ঘটায়। ধরেন ফুটবল খেলতে বললাম, ফুটবল খেললো, এখন ওনারে আমি ল্যাং মেরে ফেলে দিছি, তাহলে আবার আমি কি হব? তাই হব, 87 ধারার সুবিধা আমি পাবো না। এখানে ব্যাখ্যাটা পড়ি। ওসি খেলার জন্য এ ও বি এর মধ্যকার সম্মতি বোঝায় যে অশুদ্ধতার ক্ষেত্র ছাড়া অনুরূপ ওসি খেলার সময় সংঘটিত যে কোনো আঘাত গ্রহণে তারা একমত। মানে যখন সে সম্মতি দিল তখন তারা একমত। ধরেন ফুটবল খেলায় হালকা পাতলা আঘাত হতে পারে, পড়ে যায়, হালকা ব্যথা হইতে পারে, এই ফুটবল খেলতে গেলে এইগুলো হতেই পারে, তার মানে আমরা এই বিষয়গুলো নিয়ে একমত। ওসি খেলা চলাকালে এর কারণে বি আঘাত যে আঘাত পেয়েছে তার জন্য এ কোনো অপরাধ করেনি, কিন্তু আন্ডারলাইন করবেন, এ যদি খেলার নিয়ম বিরুদ্ধ পন্থা অবলম্বন করে কোনো ক্ষতি করে তাহলে কিন্তু সে দায়ী হবে। নিয়ম বিরুদ্ধ মানে হলো ফাউল প্লে। বুঝছেন? তাহলে 87 ধারার যে মূল কথা, কত বছরের বেশি বয়স্ক ব্যক্তির সম্মতি? সম্মতি। তারপরে ওই কাজে সাধারণত মৃত্যু বা গুরুতর আঘাতের কোনো সম্ভাবনা ছিল না, তারপরে যদি দুর্ঘটনা ঘটে যায় দায়ী করা যাবে না। তবে দায়ী করা যাবে যদি কিভাবে খেলে? নিয়ম বিরুদ্ধ ভাবে খেলে। এবার আবার আগে চলে যাই, 88 ধারা। হ্যাঁ, ঠিক আছে। অসুবিধা নাই। এই ওনার মাইক্রোফোনটা দেন। এই যে ফোন করা। স্যার ও এই জায়গায় 27 একে দেখা আছে যে 1 নম্বরে আছে অভিযুক্ত ব্যক্তি মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর অভিপ্রায় ছাড়া করে বা সে জানে না যে এমন কোনো কাজ সম্ভবত মৃত্যু বা গুরুতর জখম ঘটাতে পারে। স্যার এই যে বার করে এই জায়গায় 2 নম্বর আসতে পারে স্যার। বার করে এই জায়গায় 2 নম্বর দেওয়া আছে স্যার। জোরে বলেন, এক কথা জোরে বলেন। স্যার ওটাই জোর হবে না নে, ওটাই স্যার এই কথা জায়গাতে আসতেছে, এই জায়গা তো এমনি স্যার এই জোরে জায়গাতে বলেন। বা লেখা আছে। হ্যাঁ, তা আমরা তো জানি যে এই জায়গায় বা এই জায়গায় একটা সেন্টেন্স শেষ হওয়ার পরে আর একটা শুরু হলে সেই সময় দুই লেখা থাকে। 2 নম্বর বসে করণিক নাম্বার, কিন্তু আমি হ্যাঁ, এই আইনের বইতে শুধু দেখি যে এইভাবে কিভাবে? যে এই জায়গায় বার করে কোনো নাই কমা বা দাঁড়ি ব্যবহার করে না, ওই জায়গায় দুইতেছে এই। কমা আপনি দিয়ে নিয়ে, হ্যাঁ হ্যাঁ বার পরে কমা দেয় না, ছাড়া করে তারপরে কমা, বার পরে 2 নম্বর। তো এই কমা এই জায়গা দিয়ে জাহাঙ্গীর আলম সাহেব ভুল করছে, ওনার সাথে না দিয়ে ভুল করছে, ওনার সাথে যোগাযোগ করবানি যে সামনে যেন এরকম ভুল না হয়। এটা ক্লারিক্যাল মিস্টেক ভাই। আপনি মূল জিনিস বুঝছেন কিনা সেটা বলেন। মূল জিনিস বুঝলে বুঝেন। আচ্ছা, এই ওইটা একটু ই করে দেন। 88 দ্বারা আসি, দেখেন 88, আপনি যে ভুল ধরছেন কোর্ট কাছারির, তাহলে সবই ভুল। হ্যাঁ, কোর্ট কাছারির ওই গুরু চন্ডালী সাধু চলিত ভাষা তো আছে, বানান 50% ভুল। যে ভুল বানানই ওই জায়গায় সঠিক বলে দিনকে দিন চলতেছে। আচ্ছা, যাই হোক, তো ওই ভুল আসলে ভুল না। ওই জায়গায় জাস্ট বুঝতে হবে যে মূল মূল কি জিনিস ওই জায়গা চাইছে। তো 88 ধারার অধীন কোনো কিছু অপরাধ বলে গণ্য হবে না যদি অভিযুক্ত ব্যক্তি অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটানোর অভিপ্রায় ছাড়া, আন্ডারলাইন করেন, মৃত্যু ঘটানোর অভিপ্রায় ছাড়া উক্ত ব্যক্তির মঙ্গলার্থে, শব্দটা বলতেন, মঙ্গলার্থে, সরল বিশ্বাসে তার সম্মতি সহ, তার সম্মতি সহ শব্দটা গোল দেন, তার সম্মতি সহ গোল দিয়া উপরে লেখেন 12 বছর বা তার বেশি বয়স্ক ব্যক্তির। সম্মতি সহ উপরে লেখেন 12 বছর বা তার বেশি বয়স্ক ব্যক্তি। 12 বছর বা তার বেশি বয়স্ক ব্যক্তির। তাহলে
88 ধারার মূল কথা আমি বলি। 88 ধারায় বলতেছে যে 12 বছর বা তার বেশি বয়স্ক ব্যক্তির সম্মতি নিয়ে তার মঙ্গলার্থে সরল বিশ্বাসে যদি কোনো কাজ করা হয় এবং পরবর্তীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে যে দুর্ঘটনাটা ঘটালো তারে দায় দেওয়া যাবে না। এটা প্রযোজ্য ধরেন ডাক্তারদের ক্ষেত্রে। ডাক্তারের কাছে আপনি গেছেন, এখন ডাক্তার বলল যে আপনার পায়ে একটা অপারেশন করা দরকার। এখন ডাক্তারের কাছে যারা যান দেখবেন যে অপারেশন করার আগে একটা সম্মতিপত্র আছে, ওই জায়গায় স্বয়ং রোগী দেয় বা রোগীর পক্ষে অভিভাবক। এখন আপনি যদি রোগী, আপনার বয়স যদি 12 বছরের বেশি হয় বা 12 বছর বা 12 বছরের বেশি, তাহলে আপনি ওখানে সম্মতি দিতে পারেন এবং সম্মতি দিয়েছেনও। ডাক্তার অপারেশন করছে কিন্তু আনফরচুনেটলি একটা দুর্ঘটনা ঘটে গেছে। এখন ডাক্তারের বিরুদ্ধে আমরা সবাই মোটামুটি রাগ হই যে অপচিকিৎসা দিছে, বাট ডাক্তার যদি প্রমাণ করতে পারে যে সে সরল বিশ্বাসে এবং মঙ্গলার্থে এই কাজটা করছে, তার কোনো নেগলিজেন্স ছিল না, তাহলে ডাক্তার অব্যাহতি পাবে কত ধারায়? 88 ধারায়। বুঝতে পারছেন? সরল বিশ্বাসে যদি মৃত্যু ঘটে যায়, তাই হ্যাঁ, মৃত্যু ঘটলেও ডাক্তার, ডাক্তার তো অপারেশন করলে মৃত্যু ঘটতেই পারে। ধরেন অনেক সময় অনেক বড় অপারেশন করছে, ওই জায়গা মারা গেছে। এখন ডাক্তার তো আর ঈশ্বর না, সে তার তরফ থেকে প্রমাণ করতে হবে যে আমার তরফ থেকে চেষ্টার কোনো অভাব ছিল না। ধরেন ওপেন হার্ট সার্জারি করতে গেছে, এখন ওপেন হার্ট সার্জারি করতে গেলে কয়েক ঘন্টার অপারেশন, তো সে তার সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু দেখা গেল ওই সময় রোগী মারা গেছে। কারণ ডাক্তারের এই জায়গায় যে জিনিসটা দেখাইতে হবে যে তার কোনো অবহেলা ছিল না এবং সে কাজটা করছে সরল বিশ্বাসে আর মঙ্গল। তাহলে ডাক্তার অব্যাহতি পাবে কত ধারায়? 88। তাহলে 87 ধারা হলো 18 বছরের বেশি ব্যক্তির সম্মতি, আর 88 ধারা কত? 12 বছর বা তার বেশি বয়স্ক ব্যক্তির সম্মতি, এবং কাজটা করছে কিসের জন্য? সরল বিশ্বাসে মঙ্গলার্থে। বুঝছেন? অবশ্যই সম্মতি সহ। আচ্ছা, এখানে আগে কয়েকটা উদাহরণ পড়ি। সেলফ প্র্যাকটিসের 5 নাম্বার প্রশ্নে আসে। সেলফ প্র্যাকটিসের 5, সার্জন ক জানতো যে খ কে অপারেশন করলে ক্ষয়ের মৃত্যু হতে পারে, কিন্তু ক্ষয়ের সম্মতিক্রমে, খ ওই জায়গায় সম্মতি দিছিল, এবং ক্ষয়ের মঙ্গলের জন্য সরল বিশ্বাসে ক অপারেশনটি করে খ মারা যায়। ক কোন ধরনের অপরাধ করছে বলেন? কোন অপরাধ করে নাই। ওই যে সরল বিশ্বাসে মঙ্গলার্থে শব্দটা লেখা আছে। হ্যাঁ, আর যদি সরল বিশ্বাসে না থাকতো, সম্মতি না থাকতো, তাহলে আবার ডাক্তার কি হতো? অপরাধী হতো। বুঝতে পারছেন? আচ্ছা, 89-তে চলে আসি আমরা, ধারা 89। 89 ধারার অধীন কোনো কিছু অপরাধ বলে গণ্য হবে না। কার্যটি আন্ডারলাইন করবেন। 12 বছরের কম বয়স্ক শিশুর বা অপ্রকৃতস্থ ব্যক্তির মঙ্গলার্থে করা হয়। কার্যটি সরল বিশ্বাসে করা হয়। কার্যটি শিশু বা অপ্রকৃতস্থ ব্যক্তির, আন্ডারলাইন করেন, অভিভাবক বা তার আইনগত তত্ত্বাবধায়কের ব্যক্ত বা অব্যক্ত সম্মতি নিয়ে করা হয়। একটা কথা শুনেন, 88 ধারায় সম্মতি দিছিল কয় বছরের ব্যক্তি? না, 12 বছর বা 12 বছরের বেশি। আর 89 ধারায় হলো যে রোগী, তার বয়স 12 বছরের কম অথবা 12 বছরের বেশি কিন্তু সে পাগল উন্মাদ, তাহলে তার সম্মতি দেওয়ার যোগ্যতা নাই। তাহলে তার পক্ষে সম্মতি দেবে তার অভিভাবক। অভিভাবক ব্যক্ত ব্যক্ত বা অব্যক্ত সম্মতি। ব্যক্ত সম্মতি হলো সরাসরি সিগনেচার করা। অব্যক্ত মানে হলো যে আকার ইঙ্গিতে বুঝাইছে অপারেশন করলে কোনো সমস্যা নাই, মোটামুটি অভিভাবক সম্মতি দিছে, কিন্তু তারপরেও যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে ডাক্তারে দায়ী করা যাবে না। এইটা হলো কত? 89। তাহলে 88 ধারায় সম্মতি দিছে স্বয়ং পেশেন্ট, 89 ধারায় সম্মতি দিছে পেশেন্টের অভিভাবক, কারণ পেশেন্টের বয়স ছিল 12 বছরের কম অথবা পাগল। বুঝছেন মনির সাহেব? তাহলে এই 87 ধারায় সম্মতি দিছে 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তি, 88 ধারায় সম্মতি দিছে 12 বছর বা তার বেশি বয়স্ক ব্যক্তি, 87 ধারায় সম্মতি দিছে 12 বছরের কম বয়স্ক ব্যক্তির অভিভাবক। তাহলে এই 3টা ধারায় সম্মতি দিছে না? তাহলে সম্মতি দেওয়ার পরেও যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়,
তাহলে অপর পক্ষরে মামলা করলে অপর পক্ষ যদি প্রমাণ করে যে সে তার তরফ থেকে কোনো অবহেলা ছিল না, কোনো নেগলিজেন্স ছিল না, সে সরল বিশ্বাসে এই কাজটা করছে, তাহলে সে কিন্তু ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে। এই কারণেই বলছে যে ভলেন্টি নন ফিট ইনজুরিয়া এই নীতিটি প্রতিফলিত হয়েছে দণ্ডবিধির কত কত ধারায়, 87, 88 আর কত 89। স্যার ব্যাগ করে কিন্তু বলতেছে যে এই তো ব্যক্ত মানে যে সাধারণ সিগনেচার ওরা টাকা ওরা অব্যক্ত হচ্ছে মনে করেন সম্মতি দিচ্ছে কিন্তু লিখিত না আকাশ লিখিত দিত না কি করতে ব্যক্ত মানে লিখতে দিচ্ছে ব্যক্ত অব্যক্ত বোঝেন নাই? স্যার বুঝতে পারছি। ব্যক্ত মানে হলো আপনি আপনার ওয়াইফকে সরাসরি আই লাভ ইউ বলছিলেন, এটা হলো ব্যক্ত। আর আই লাভ ইউ বলেন নাই, কিন্তু দুইজনের এই ব্যবহার, আচার ব্যবহার, ভালোবাসা, আপনার জন্য খাবার পাকায়, এ করে সে করে, এটা হলো অব্যক্ত। আচ্ছা দেখেন, এখন 88 আর 89 ধারার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আমরা এমনিতেই শনাক্ত করতে পারবো। 88 ধারা এই যে দেখেন, 12 বছর বা 12 বছরের বেশি বয়সের ব্যক্তির ক্ষেত্রে, নাকি? হ্যাঁ। আচ্ছা দেখেন, 89 ধারা প্রযোজ্য হবে 12 বছরের কম বয়স্ক শিশুর ক্ষেত্রে বা অপ্রকৃতস্থ ব্যক্তির ক্ষেত্রে। সম্মতি, ক্ষতিগ্রস্ত ব্যক্তির সম্মতি প্রাসঙ্গিক 88 ধারায়। আর 89 ধারায় 12 বছরের কম বয়স্ক শিশু বা অপ্রকৃতস্থ ব্যক্তির গোল দিবেন, অভিভাবকের সম্মতি প্রাসঙ্গিক। বুঝছেন? এখন আমরা চলে আসি 87 আর 88 ধারার মধ্যে পার্থক্য। এটা আমরা এমনিই পারবো। 87 ধারায় সম্মতি কত বছরের বেশি? 18 বছরের বেশি। যদিও 88 ধারায় বয়সের কোনো সীমা উল্লেখ করেনি, তবে 90 ধারা অনুযায়ী সম্মতি অবশ্যই 12 বছর বা 12 বছরের বেশি। 88 ধারা মানে হলো 12 বছর বা 12 বছরের বেশি। 87 ধারার দেখেন, 87 ধারার সম্মতি যথেষ্ট হলেও কার্য সংগঠন তার নিয়ম বিরুদ্ধে যেন না হয়। আর 88 ধারায় শুধুমাত্র সম্মতি যথেষ্ট না, ওই কাজটা করতে হবে সরল বিশ্বাসে এবং কি বলেন, মঙ্গলার্থে। পরেরটা দেখেন যে মৃত্যু বা গুরুতর জখম। 87 ধারা মৃত্যু বা গুরুতর আঘাত ব্যতীত যে কোনো আঘাতের ক্ষেত্রে প্রযোজ্য। 88 ধারা মৃত্যু ব্যতীত যে কোনো আঘাতের ক্ষেত্রে প্রযোজ্য। এটা এটা পড়ার প্রয়োজন নাই, এটা কেটে দেন, এমনি মনে রাখলেই হবে। তো যতটুকু আমরা পড়লাম 87, 88, 89, কে বুঝেন নাই বলেন? এই জায়গায় যারা আছেন কে বুঝেন নাই, অনলাইনে যারা আছেন কে বুঝেন নাই, দয়া করে জানান। লিখিত পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভলেন্টি নন ফিট ইনজুরিয়া নীতিটি ব্যাখ্যা করুন। তখন 87, 88, 89 উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। বুঝছেন? আচ্ছা, আমরা চলে আসি 90 ধারা। 90 ধারা বলছে যেগুলো সম্মতি না, হোয়াট আর নট কনসেন্টস, মানে যেগুলো সম্মতি দিছেন বাট অ্যাকচুয়ালি সম্মতি বলে গণ্য হবে না। আমাদের ইসলাম ধর্ম অনুসারে অনেক সময় আপনি নামাজ পড়তেছেন দিনের পর দিন, কিন্তু ওই নামাজ আল্লাহর কাছে নামাজ হিসেবে গণ্য হবে না। বুঝছেন? কেমনে? কেমনে? ধরেন আমি দাড়ি টুপি পরে আছি এবং আমি নামাজ পড়তেছি, আমার মনে মনে হলো এই ভাব, এই চিন্তা যে আমি ধার্মিক, মানুষ এটা মনে করুক, বা আমি নামাজ পড়তেছি যাতে মানুষ আমারে ভালো মনে করে। তাহলে আমার নামাজ পড়তে পড়তে কপালে একেবারে কালো দাগ হয়ে গেছে, টুপি দাড়ি এত বড়, তাহলে ওই নামাজ কিন্তু উল্টা আমার দোজখে নিয়ে যাবে। এটা হলো ইসলাম অনুসারে বলতেছি। বুঝতে পারছেন? তো নামাজ তাহলে একমাত্র পড়তে হবে কিসের উদ্দেশ্যে? আল্লাহরে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্যে যদি পড়েন তাহলে আপনার হিতে বিপরীত
হয়ে যাবে। তো এই জায়গায় একটু অপ্রাসঙ্গিক কথা বললাম, এই জায়গায় বলতেছে যে অনেক ক্ষেত্রে সম্মতি আদায় করা হবে, বাট ওই সম্মতিটা সম্মতি হিসেবে গণ্য হবে না। যেরকম কি কি আমরা একটু পড়ি দেখেন। ক্ষতির ভয়ে প্রদত্ত সম্মতি, কনসেন্ট গিভেন আন্ডার এ ফেয়ার অফ ইনজুরি। পীযূষে বললাম যে পীযূষ চলেন ফুটবল খেলি, ফুটবল যদি না খেলেন আপনার পা ভেঙে ফেলবো, বা ফুটবল না খেললে আপনার পরীক্ষায় ফেল করাই দিব। তো পীযূষ ক্ষতির ভয়ে কি দিছে? সম্মতি দিছে। তাহলে এই জায়গায় পীযূষ যে সম্মতি দিছে, এটা সম্মতি দিলেও প্রকৃতপক্ষে সম্মতি হিসেবে গণ্য হবে না। পরেরটা আসি, মানে সম্মতি হিসেবে গণ্য হবে না কেমনে? ধরেন খেলতে গিয়ে পীযূষের পা ভেঙে গেছে, এখন পা ভাঙার পর উনি আমার বিরুদ্ধে মামলা করছে। আমার বিরুদ্ধে মামলা করলে আমি যদি বলি যে পীযূষ তো সম্মতি দিছিল, তো এই জায়গায় আমার কোনো অপরাধ হয় নাই। বাট পীযূষ বলবে যে সম্মতি আমি দিছিলাম ঠিক আছে, বাট সম্মতি তো আমি ক্ষতির ভয়ে দিছিলাম, তো আমার সম্মতির ওই জায়গা কোনো চাপ নাই, আপনি ঠিকই অপরাধ করছেন। এ হলো কথা। বিষয়ের ভুল বর্ণনার কারণে প্রদত্ত সম্মতি, বিষয়ের ভুল বর্ণনা, একটু পরে আমরা একটা উদাহরণ পড়বো। একজন সাপুরিয়া ধরেন আমাদের লঞ্চ ঘাটা খেলা দেখাচ্ছে, তো সাপুরিয়া বলতেছে যে আমার এই রাসেল ভাইপারের কামড় যে খাবে তার বিষ আমি তুলতে পারবো। সাপুরিয়া আশ্বাস দিচ্ছে যে বিষ তুলতে পারবো, আছেন কেউ কামড় খাবেন? এখন আমাদের বর্তমান যুগ, টিকটক করে বা সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে, এরা মোটামুটি এমন কোনো কাজ নাই, নিচু কাজ থেকে শুরু করে পাগলামির এমন কোনো কাজ নাই যে কেউ না করে, অনেক পাগল আছে। তো তারা মনে করলো যে আমি যদি একবার সাপের কামড় খাই, যেহেতু এ বিষ তুলতে পারবে, তার মানে আমার অনেক ভিউ হবে, অনেক টাকা এই ভিডিও থেকে আমি পাবো। তো একজন বললো যে ভিডিও করো, তার আর বললো যে আমি কাপড় খাবো, সমস্যা নাই। এবং ঠিকই রাসেল ভাই পারে কামড় দিছে, ধরেন সাপুরিয়া বিষ তুলতে পারে নাই। এখন সাপুরিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। সাপুরিয়া বলতেছে যে ওনার ওই ভিডিওতে দেখেন সে সম্মতি দিছে। তো বলবে যে ভিডিওতে সম্মতি দিলেও তুমি সম্মতিটা আদায় করছো কেমনে? ভুল বর্ণনা দিয়ে। তাহলে এই জায়গায় ওই সম্মতির কোনো দাম নাই, তুমি ঠিকই অপরাধ করেছো। বুঝতে পারছেন? তাহলে ক্ষতির ভয়ে প্রদত্ত সম্মতি, আর একটা কি? বিষয়ের ভুল বর্ণনার কারণে প্রদত্ত সম্মতি, কনসেন্ট গিভেন আন্ডার মিসকনসেপশন অফ ফ্যাক্ট। অপ্রকৃতস্থ ব্যক্তি কর্তৃক প্রদত্ত সম্মতি, পাগলের সম্মতির কোনো দাম নাই। পাগল যতই সম্মতি দেখ না কেন, তার সম্মতির কোনো মূল্য নেই। 4 নাম্বার দেখেন, মাতাল ব্যক্তি কর্তৃক প্রদত্ত সম্মতি, কনসেন্ট গিভেন বাই অ্যান ইনটক্সিকেটেড পারসন। এই জায়গা ব্র্যাকেটে নিচে লেখেন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত মাতাল যাই হোক না কেন, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত মাতাল যাই হোক না কেন। আল্লাহ মা মা আছে ও আবু ও আবু মাতাল ব্যক্তি সেলফি দেয়, তাহলেও মোটামুটি কাজ হবে না। আর আবু সেলফি দিলেও কাজ হবে। সম্মতিটা মাতাল ব্যক্তি সম্মতি, এখন সে ইচ্ছাকৃত মাতাল হয়েছে না অনিচ্ছাকৃত মাতাল হয়েছে এটা অপ্রাসঙ্গিক। মাতাল ব্যক্তির সম্মতির কোনো মূল্য নেই। 5 নাম্বারটা দেখেন, 12 বছরের কম বয়স্ক ব্যক্তি কর্তৃক প্রদত্ত সম্মতি, কনসেন্ট গিভেন বাই এ চাইল্ড আন্ডার 12 ইয়ার্স অফ এজ। 12 বছরের কম বয়স্ক ব্যক্তি যতই সম্মতি দেখ না কেন, তার সম্মতির কোনো মূল্য নাই। তাতে তার ক্ষতির ভয়ও দেখাই নাই, মিথ্যা বর্ণনাও দেয় নাই, মাতালও না, সে সুস্থ স্বাভাবিক, কিন্তু তার বয়স যদি 12 বছরের কম হয়, তার সম্মতির কোনো মূল্য নেই। হ্যাঁ, 12 বছর বয়স্ক ব্যক্তি লোকে যদি 9 বছরের কোনো বাচ্চাকে 9 বছর দিচ্ছে, জি, 12 বছর বয়সের কোনো ব্যক্তি সম্মতি যদি 9 বছরের নিচে কোনো বাচ্চা দেয়, তাহলে কি 9 বছরের বাচ্চা কেমনে দিবে? 12 বছরের মৃত্যু দেবে বা অন্তত কাজ বা- করবে? আপনাদের মাইক্রোফোন নেন দি, কি কয় শুনি দেন। বছরটাই তো গ্রান্টেড হচ্ছে, 9 বছরটাই কেমনে হয়? 12 বছর কিভাবে গ্রান্টেড? বলছি যে স্যার, বলেন, আপনার প্রশ্নটা আগে বুঝি, বলেন। 12 বছরের কোনো ব্যক্তির উপরে কোনো ব্যক্তির হ্যাঁ, সম্মতি 9 বছরের নিচের কোনো বছরের বা কোনো বাচ্চা যদি নেয়, সেই ক্ষেত্রে কি হবে স্যার?
মানে কেমনে সম্মতি। না, একটা উদাহরণ দেন আপনি। স্যার সে বললো যে এই গাছে উঠে আর ই পারো, কোনো সম্মতি হবে না। কিন্তু কে গাছে উঠে বলছে? কোথায় গেলে? ওই 9 বছরের নিচে যে বয়স্ক এক বাচ্চা বলছে, 12 বছরের বেশি বয়স্ক বয়স্ক লোক রে, বা 15 বছরের বয়স্ক এক লোক রে। মানে সম্মতিটা যে নিছে তার বয়স 9 বছরের কম, জি স্যার, জি তাই? স্যার। আর যে সম্মতি দিছে তার তার বয়স বয়স 12 বছরের বেশি। বেশি। আচ্ছা, এখন দিয়েন না, ওটা ধরেন। এখন গাছে উঠছে, তারপরে কি হয়েছে? ওই যে কোনো অসাবধানতার কারণে ওই যে লোকটা পড়ে মারা গেছে। পড়ে মারা গেছে, জি স্যার। তাই? আচ্ছা, তা পড়ে মারা গেলে এখন আপনার প্রশ্ন হলো যে 9 বছরের যে ওই যে যে তার অপরাধ হবে কিনা। জি স্যার। তা সে তো অব্যাহতি পাবে 82 ধারায়। জি নয় স্যার। বছরের কোনো শিশু তো কোনো অপরাধ করতেই জি স্যার। পারে না। সে তো 9 বছরের কম বয়স্ক শিশুর কথা আপনি শুনেন কেন? 9 বছরের কম বয়স্ক শিশু তো আপনারে দিয়ে যদি ওই গাঁজাও খাওয়াই, সে গাঁজা আইনেও আইনে দিছে, আঠা আইনে দিছে, একসাথে খাইলে সে তো অব্যাহতি পাবে, তার তো কোনো অপরাধ হবে না। গাছে উঠছে 12 বছর স্পষ্ট প্রমাণ করছেন যে 9 বছরের কম 12 বছরের বেশি। তাই সেটা বলো, সেটা বলো। 83টা কিন্তু 9 বছরের কম 12 বছরের বেশি না। না, 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 প্রশ্ন দিয়ে ভুলে গেছি। আসেন, আচ্ছা এখন বুঝছেন? তাহলে তো শিওর ওটা 9 বছর। এই শুনেন, এই জায়গায় থাকেন, আপনার ওই প্রশ্নের এই ধারার সাথে কোনো মিল নাই। তো আমি এই জায়গায় যে জিনিসগুলো মনে রাখবেন: ক্ষতির ভয়ে মিথ্যা বর্ণনা, অপ্রকৃতিস্থ, মাতাল আর 12 বছরের কম বয়স্ক, এরা যদি কোনো সম্মতি দেয়, এই সম্মতির কোনো মূল্য নাই। সেলফ প্র্যাকটিসে চলে আসি। আহ 6 নম্বর প্রশ্নটা দেখেন: নিম্নলিখিত কোন নীতির কারণে দণ্ডবিধির অধীন সম্মতি অনুযায়ী সংগঠিত কোনো কার্য অপরাধ না? ভলেন্টি নন ফিট ইনজুরিয়া, যে সম্মতি দেয় সে সে ক্ষতিগ্রস্ত হয় না। 8 নং প্রশ্নটা আমরা দেখি। তার ছেলের মঙ্গলের জন্য একজন সার্জনকে দিয়ে অপারেশন করাতে চায়। ছেলের মঙ্গল, সার্জন শিশুটির আন্ডারলাইন করবেন, পিতার নিকট থেকে অনুমতি নিয়ে অপারেশন করে। কার নিকট থেকে? পিতা। পিতিয়া নাকি? শিশুটি মারা যায়, সার্জনের অপরাধ কি? সার্জন এখানে যদি সরল বিশ্বাসে করে আর এই জায়গাতে তার অভিভাবক অনুমতি দিয়েছে, তো তার কোনো অপরাধ হয় নাই। 10 নং প্রশ্নটা দেখেন যে দণ্ডবিধির 90 ধারার অধীন 1.5 বছরের কম বয়সের ব্যক্তি কর্তৃক প্রদত্ত সম্মতি বলে গণ্য হবে না। কত বছর? 12 বছরের কম। ওই যে কম তো প্রশ্নেই আছে, তো এখানে উত্তর হবে 12 বছর। তো এখানে একটা জিনিস দেখেন, 87 18 বছরের বেশি, 88 12 বছর বা তার বেশি, 89 12 বছরের কম, আর 90তেও একটা বয়সের কথা বলা আছে 12 বছর বা তার বেশি। বা 12 বছর বা তার কম হইলে সম্মতির কোনো দাম নাই বা মূল্য নেই। তো 11 নং প্রশ্নটা দারুণ প্রশ্ন, লিখিত পরীক্ষাও আসতে পারে। ওই আমি একটু আগে যেটা বললাম, দেখেন এক্স একজন সাপুড়ে, সে দাবি করে যে সাপে কামড় দিলে সে বিষ নামাতে পারে। একজন দর্শক ওয়াই কে তার কাছে থাকা সাপের কামড় খেতে বলে এবং সে বিষ নামিয়ে তা প্রমাণ করবে। ওয়াই রাজি হয় এবং সাপের কামড়ে মারা যায়। এই ক্ষেত্রে এক্স অপরাধ করেছে যেহেতু সে ভুল ধারণা দিয়ে সম্মতি দিয়েছে। বুঝছেন? তাহলে এই প্রশ্ন যদি আসে, কত ধারা আলোচনা করতে হবে বলেন? 90 ধারা। এই যে যে আপনারা জেনারেল এক্সেপশন পড়তেছেন, এই জেনারেল এক্সেপশন লিখিততে আলাদা করে পড়া লাগে না, এই পড়াই পড়া। এই পড়া যদি মনে রাখতে পারেন, 2022 সালে পরীক্ষায় প্রশ্ন আসছিল যে সাধারণ ব্যতিক্রম সমূহ আলোচনা করুন, তার মানে 76 থেকে 106। এই প্রশ্ন লিখতে গিয়ে 4 ঘন্টার পরীক্ষায় 1 ঘন্টা 10 মিনিট শেষ। ওই যে পারে ভালো, লিখতেছে তো লিখতেছেই, লিখতেছে তো লিখতেছেই, শেষ। ঠিক আছে? তো এজন্য আপনি তো এগুলা তো আসলে মুখস্থ করার কিছু নাই, এগুলা হলো জাস্ট ধারাটা ঠিক রেখে নিজের ভাষায় লিখতে হবে। 76 আইন বলে বাধ্য, সরল বিশ্বাসে ঘটনাগত ভুল করলে 76, আইন দ্বারা সমর্থিত, সরল বিশ্বাসে ঘটনাগত ভুল করছে 79, বিচারক ভুল করছে সরল বিশ্বাসে 87, আদালতের নির্দেশ অনুসারে কর্মকর্তা ভুল করছে 88, আইনানুগ দায়িত্ব সম্পাদনকালে কোনো দুর্ঘটনা ঘটলে অব্যাহতি পাবে 80, বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য ক্ষুদ্রতর ক্ষতি করলে 81, 9 বছরের কম বয়স্ক হইলে 82, 9 বছরের বেশি 12 বছরের কম অপরিণতি বোধ শক্তি সম্পন্ন 83, পাগল অপ্রকৃতিস্থ 84,
অনিচ্ছাকৃত মাতাল 85, ইচ্ছাকৃত মাতাল 83, 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তি করলে 87, 12 বছর বা তার বেশি বয়স্ক ব্যক্তির সম্মতি নিয়ে সরল বিশ্বাসে মঙ্গলার্থে কাজ করলে 88, 12 বছরের কম বয়স্ক ব্যক্তির অভিভাবকের সম্মতি নিয়ে সরল বিশ্বাসে মঙ্গলার্থে করলে কত? 89। আর সম্মতি না, ক্ষতির ভয়, মিথ্যা বর্ণনা, মাতাল, অপ্রকৃতস্থ, 12 বছরের কম বয়স্ক, এগুলো কোনো সম্মতি না, এগুলো কত? 89। এইভাবে আপনার মনে থাকতে হবে। আচ্ছা, তো এখন আমরা চলে আসি সরল বিশ্বাস বা গুড ফেইথ। তো তার আগে আমি একটা কথা বলে নিই, আশেপাশে যে কোনো এক জায়গায় একটু লেখেন, ধারা 91টা লেখেন, ধারা 91। যে কাজ শুরু থেকেই অপরাধ, যে কাজ শুরু থেকেই অপরাধ, সম্মতি কখনো উক্ত কাজকে বৈধ করতে পারে না। সম্মতি কখনো উক্ত কাজকে বৈধ করতে পারে না। যেমন দিয়ে লেখেন গর্ভপাত ইত্যাদি। শুনেন, কিছু কিছু কাজ আছে যেগুলা শুরু থেকেই অপরাধ, আপনি যতই সম্মতি দেন না কেন এটা বৈধ করা যাবে না। একজন ব্যক্তি গাঁজা খায়, নির্মলে ডাকে নিয়ে যাচ্ছে যে আসো আমরা গাঁজা খাই, নির্মল সম্মতিও দিছে, পরবর্তীতে ওই ব্যক্তিরে যদি ধরে, নির্মল ওই ব্যক্তিরে ধরছে যে তুমি গাঁজা খাইছো, নির্মলে খাওয়াইছো, এখন ওই ব্যক্তি যদি বলে যে নির্মল সম্মতি দিছিল, এই জায়গায় সম্মতি দিয়েও এই কাজটা কি হবে না, বৈধ হবে না। কারণ তো এই জায়গায় বলতেছে যে গর্ভপাত কজিং মিসক্যারিজ, গর্ভপাত হলো এমন একটা জিনিস যে ওই নারীর স্বাস্থ্য কল্যাণার্থে, মানে স্বাস্থ্য শরীরের কল্যাণার্থ ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে গর্ভপাত অবৈধ। তাতে তার হাজবেন্ডও যদি সম্মতি দেয় বা নারী স্বয়ং সম্মতি দেয় গর্ভপাত করানোর, কিন্তু অ্যাকচুয়ালি তার শারীরিক কারণে গর্ভপাত করানো প্রয়োজনীয় ছিল না, তাহলে যতই সম্মতি দেওয়া হোক না কেন গর্ভপাত সর্বদাই একটা কি বলেন, অপরাধ। বুঝতে পারছেন? তাহলে 91 ধারা আমরা মনে রাখবো, যে কাজ শুরু থেকেই অপরাধ সেই কাজ কখনো, মানে সম্মতি কখনো উক্ত কাজকে বৈধ করতে পারে না। এবং আপনারা কিন্তু এই যে বার কাউন্সিল প্রিলির সাথে সাথে আপনাদের অগোচরে লিখিতর প্রস্তুতি নিচ্ছেন, মানে আমি সরাসরি লিখিত বলি না, বাট অ্যাকচুয়ালি লিখিত প্রিলির সাথে সাথে লিখিত প্রস্তুতিও এই জায়গা হচ্ছে। বুঝতে পারছেন? এই নিন্দনীয়, সরি, মানে এই যে যে আমরা দণ্ডবিধির যে সাধারণ ব্যতিক্রম পড়লাম, সাধারণ ব্যতিক্রম 76 থেকে 106, এটা আপনি এখানে পড়লেন মানে আপনার লিখিত পড়া শেষ। লিখিততে গিয়ে যে প্রশ্নই আসুক না কেন এই জ্ঞান যদি আপনার মাথায় থাকে তাহলে এটা দিয়েই আপনি উত্তর করতে পারবেন। বুঝতে পারছেন? তো 91 ধারা বুঝতে পারছেন। এখন 92 ধারাটা আমরা পড়াবো, তো তার আগে বই দেখেন না, আমার আমার কথা শুনেন আগে। 92 ধারা 88 এবং 89 উল্টা হচ্ছে 92। 88তে সম্মতি দেয় কে? 12 বছর বা তার বেশি বয়স্ক ব্যক্তি। 89তে সম্মতি দেয় কে? 12 বছরের কম বয়স্ক ব্যক্তির অভিভাবক বা অপ্রকৃতিস্থ ব্যক্তির অভিভাবক। আর 92তেই কারো সম্মতি নেওয়ার সুযোগ ছিল না, না ছিল ওই ব্যক্তির, না ছিল অভিভাবকের। তো ডাক্তার সাহেব সরল বিশ্বাসে মঙ্গলার্থে কারো সম্মতি নিয়ে না নিয়ে যদি কোনো কাজ করে, পরবর্তীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে সে অব্যাহতি পাবে 92 ধারা। তো তার আগে আর একটা কথা বলে নিই, এই যে যে আমরা
88, 89 বা 92 ধারায় ডাক্তারের নিয়ে পড়তেছি, তার মানে এই না এই ধারাগুলো শুধু ডাক্তারের জন্যই প্রযোজ্য, এগুলো অন্যান্য ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে, বাট আপাতত আপনাদের বোঝানো হচ্ছে ডাক্তার দিয়ে। ধরেন বিশ্ব রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রাজপথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে 5 ট্রাকের সংঘর্ষে। এখন ওখানে অনেক লোক হতাহত হয়েছে, মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে নিছে। নেওয়ার পরে ওই সময় একজন রোগীরে ইমিডিয়েটলি অপারেশন করা দরকার, অপারেশন না করলে তার মানে বিপদ হতে পারে। তো এখন ওই রোগীর তো সেন্স নাই, সে সম্মতি দিবে এই অবস্থায় সে নাই, আর ওই মুহূর্তে তার অভিভাবককে এটাও জানা সম্ভব না। তো এই ক্ষেত্রে ডাক্তার সাহেব সরল বিশ্বাসে মঙ্গলার্থে যদি ওই ব্যক্তির কোনো অপারেশন করে এবং দেখা গেল যে অপারেশন করছে ওই লোকটা ঠিকই মারা গেছে, তাহলে ডাক্তার সাহেবের এই জায়গায় দায় দেওয়া যাবে না। ডাক্তার সাহেব এই জায়গায় রোগীর সম্মতিও নিতে পারে নাই, অভিভাবকের সম্মতিও নিতে পারে নাই, বাট উনি কাজটা করেছিলেন কিভাবে? সরল বিশ্বাসে মঙ্গলার্থে। তাহলে উনি অব্যাহতি ভাবে কত ধারায় বলেন জানো? তাহলে আপনি সবসময় মনে রাখবেন 88 আর 89 এর ব্যতিক্রম কোনটা? 92। 92তে কারোরই সম্মতি নেওয়ার সুযোগ ছিল না। 92তে আরো কয়েকটা উদাহরণ আছে। একটা বিল্ডিং এ ধরেন আগুন লাগছে, এখন আগুন লাগলে একেবারে টপ ফ্লোরে ওই জায়গায় একটা বাচ্চারে উদ্ধার করতে গেছে এক লোক। এখন ওই বাচ্চারে নিয়ে, যেহেতু বিল্ডিং এর পুরো জায়গায় আগুন, ওই বাচ্চারে নিয়ে নিচে নামা সম্ভব না। এখন নিচে, একেবারে নিচে লোকজন কম্বল ধরে আছে, ওই বাচ্চারে বলতেছে যে তুমি ছাদের উপর থেকে বাচ্চারে নিক্ষেপ করতে, যেহেতু বিল্ডিং এর ভেতর দিয়ে নামা সম্ভব না। তো এই ক্ষেত্রে ওই লোকটা ওই বাচ্চারে ধরে নিক্ষেপ করলো নিচে কম্বলের উপরে। এখন কম্বলের উপর নিক্ষেপ করলে এই যে কম্বলে পড়বে এমন তো কোনো কথা নাই, কম্বলে পড়তেও পারে আবার নাও পারে। ধরেন কম্বলে না পড়ে পাশে পড়ছে এবং বাচ্চাটা আরো আহত হয়েছে বা মারা গেছে, তাহলে উপরে যে লোক এই কাজটা করলো তারে কিন্তু দায়ী করা যাবে না, কারণ ওই মুহূর্তে কারো সম্মতি নেওয়ার সুযোগ ছিল না। এটাও কত বলেন? 92। 92 আর একটা উদাহরণ আছে। সুন্দরবনে আপনি ঘুরতে গেছেন, সুন্দরবনে কেউ ঘুরতে গেছেন? একদিনে না 3 দিনের? কোন দিনের সফরে গেছেন? একদিনের গেলে ফিল পাবেন না, 3-4 দিন একেবারে ওই হিরন পয়েন্ট দূরপ্লাসর পর্যন্ত নিয়ে যাবে, 3-4 দিনের সফর। তো ওই জায়গায় যখন আপনার সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে যাবেন, ঘুরতে নিয়ে যায়, তখন সাথে একজন গানম্যান থাকে, মোটর মানে যে বন্দুক নিয়ে একজন লোক থাকে। বাঘটা এসে যদি হামলা করে, এখন ধরেন বাঘ এসে একজনকে হামলা করলোই, বাঘ এসে তারে নিয়ে যাচ্ছে, এখন গানম্যান কি জিজ্ঞেস করবে ওই লোকরে যে এই যারা নিয়ে যাচ্ছে এর অভিভাবক আছে কিনা, বা যারা নিয়ে যাচ্ছে তারে কি জিজ্ঞেস করবে যে ও ভাই গুলি করবো, সম্মতি দেন? এখন গুলি করলে তো বাঘেরও লাগতে পারে, ওই লোকেরও লাগতে পারে, তাহলে ওই মুহূর্তে যদি সম্মতি খুঁজতে যায় তাহলে তো বাঘ ওরে নিয়ে চলে যাবে, আর ওই লোকের সম্মতি নিতে গেলেও তো সম্ভব না। তাহলে গানম্যান ধরেন গুলি করছে এবং বাঘেরও লাগছে ওই লোকেরও লাগছে, তাহলে গানম্যান এই জায়গা অব্যাহতি ভাবে কত দাঁড়ায় বলে? 92। বুঝতে পারছেন? তাহলে 88 আর 89 এই দুইটার উল্টা হচ্ছে কত? 92। একটু পড়ি। সম্মতি ব্যতীত কোনো ব্যক্তির মঙ্গলার্থে সরল বিশ্বাসে কৃতকার্য। 88, 89 এবং 92 ধারার মধ্যে পার্থক্য হলো 88, 89 ধারায় আন্ডারলাইন করবেন সম্মতি সহ সরল বিশ্বাসে ইন গুড ফেইথ উইথ কনসেন্ট অপরের মঙ্গলার্থে সম্পাদিত কোনো কার্য অপরাধ না, কিন্তু 92 ধারায় সম্মতি ছাড়া সরল বিশ্বাসে অপরের মঙ্গলার্থে সম্পাদিত কোনো কার্য অপরাধ হবে না যদি নিম্নলিখিত শর্ত পূরণ হয়। কিভাবে দেখেন? এই যে কাজটা করা হয়েছে মঙ্গলার্থে, কাজটা কিভাবে করা হয়েছে? মঙ্গলার্থে, এটা সরল বিশ্বাসে সংগঠন করা হয়েছে। অতঃপর দেখেন 3 নম্বরে কার্যটি এমন প্রেক্ষাপটে করা হয়েছে যে যে ব্যক্তির মঙ্গলার্থে কাজটি করা হয়েছে তার সম্মতি নেওয়া অসম্ভব ছিল। যার মঙ্গলার্থে কাজ করছে তার সম্মতি নেওয়া কি ছিল? অসম্ভব। তো আমরা এখানে একটা উদাহরণ আছে, এই উদাহরণটা যদি একটু পড়ি। এই দেখেন যে সার্জন এ একটি শিশুকে দুর্ঘটনায় পতিত হতে দেখতে পায় যে অবিলম্বে অস্ত্রোপচার সংগঠন না করলে উক্ত দুর্ঘটনা মারাত্মক আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি এমন যে শিশুর অভিভাবকের নিকট আবেদন করার সময় নেই।
শিশুটির অনুরোধ সত্ত্বেও সার্জন এ সদ্বিশ্বাসে শিশুর মঙ্গলের জন্য শিশুটির অস্ত্রোপচার করে, সার্জন কোনো অপরাধ করে না। এখন বলতে পারেন যে স্যার শিশুটির অনুরোধ, কারণ শিশু যদি বয়স 12 বছরের কম হয় তার অনুরোধের কোনো দাম আছে, তার সম্মতির কোনো দাম আছে? দাম নাই। তাহলে এই ক্ষেত্রে সার্জন যদি মঙ্গলার্থে কাজটা করে সে কোনো অপরাধ করে নাই, এটাই কত বলেন? 92। তাহলে আপনি মনে রাখবেন 76 আর 79 একসাথে, আর 88, 89 আর 92 একসাথে। বলেন কোনো প্রশ্ন আছে কিনা? বিপাশ ভাই, ওনার এই মাইক্রোফোনটা দেন। নির্মল, 88, 89 আর 92 বলেন। আসসালামু আলাইকুম স্যার। 92টা হচ্ছে 88 আর 89 এর উল্টাটা। হ্যাঁ মাকসুদা, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার কত দ্বারা থেকে শুরু করছেন স্যার? আপনি কি মাত্র জয়েন করলেন? স্যার এই যে 90 92 স্যার পেয়েছি। জি স্যার। শুরু করছি 84 থেকে, 84। জি স্যার। আচ্ছা বলেন, পিপাস বলেন। স্যার 88 89তে সরল বিশ্বাসে করছে এবং অনুমতি ছিল। আর কার কার অনুমতি নিছে বলেন? 88-তে কার অনুমতি নিছে? 88তে সে 12 বছরের এটা হলো রোগীর মানে অভিভাবকের না, সেই ব্যক্তির 88তে। আর 89তে হলো অভিভাবকের। আর আর 92? 92তে সে কারোই মানে অনুমতি নিতে পারে নাই, অভিভাবকেরও না মানে সেই ব্যক্তিরও না। 88 আর 89 উল্টো হচ্ছে 92 স্যার। 88 আর 89 উল্টা হচ্ছে 92। 92। এটা কারো অনুমতি নেওয়া ছাড়াই তার মানে ধন্যবাদ। চিকিৎসা করা লাগে। ঠিক আছে, নেন, নিয়ে এসেন, মাইক্রোফোন নিয়ে এসেন। তো আমরা এখন 93 ধারায় আসি। সরল বিশ্বাসে কৃত যোগাযোগ কোনো অপরাধ না। কমিউনিকেশন মেড ইন গুড ফেইথ ইজ নট অ্যান অফেন্স। সরল বিশ্বাসে কৃত যোগাযোগ অপরাধ না মানে হলো ডাক্তার আইসে রোগীরে বলছে যে আপনি যে অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন আপনি তো 1 মাসের মধ্যে মারা যাবেন। এই কথা শুনে রোগীর হৃদয় ভেঙে গেছে, সে জায়গায় হার্ট অ্যাটাক করে মারা গেছে। তো এই জায়গায় ডাক্তারের দায় দেওয়া যাবে না। ডাক্তারের ইন্টেনশন ছিল তারে মানে নিয়ন্ত্রিত জীবনযাপনের মধ্যে আনা বা তারে সতর্ক করা, কিন্তু এই কথাটা সে সিরিয়াসলি নিয়ে সে মারা গেছে। তো ডাক্তারের যদি সরল বিশ্বাস থাকে তাহলে ডাক্তার এ জায়গায় কোনো অপরাধ করেন নাই। আমি আপনাদের একজনকে বললাম যে আপনাদের পড়ালেখার যে গতি, এতে জীবনে উকিল হওয়া সম্ভব না। এই কথায় কষ্ট পেয়ে আপনি অসুস্থ হয়ে গেলেন, তো সেক্ষেত্রে আমারে দায় দেওয়া যাবে না। এটাই হচ্ছে 93। দেখেন, দণ্ডবিধির 93 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তির গোল দিবেন মঙ্গলের জন্য কোনো সংবাদ প্রেরিত হয়, তাহলে যে ব্যক্তির নিকট উক্ত সংবাদ প্রেরিত হয় সে ব্যক্তির কোনো ক্ষতি সাধন হলে কাজটি যেহেতু সরল বিশ্বাসে সংগঠিত হয়েছে তাই সেটা কোনো অপরাধ হবে না। বিগত বছরের প্রশ্নে আসি, দেখেন একজন শল্য চিকিৎসক সরল বিশ্বাসে একজন রোগীকে বলে আপনি আর বাঁচবেন না, এতে উক্ত রোগী মানসিক আঘাত পেয়ে মারা যায়। এক্ষেত্রে শল্য চিকিৎসক নিম্নের কোন অপরাধ করেছেন বলেন? কোন অপরাধ করেন নাই। এটা কেন অপরাধ করেন আমরা কেমনে বুঝলাম বলেন? প্রশ্ন দেখে কেমনে বুঝলাম? ওই যে সরল বিশ্বাস, চিকিৎসক কাজটা করছে কিভাবে? সরল বিশ্বাস। বুঝছেন? তাহলে 93 ধারায় পীযূষ কি বলছে? 93 বলে সেটা অপরাধ। যেমন একজন চিকিৎসক যদি বলে যে আপনি মারা যাবেন 1 মাসের ভিতরে, সরল বিশ্বাসে বললেন যে তোমার যে ভুঁড়ি হয়েছে খাইতে খাইতে তো একদিন শেষ হয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে 3 নম্বরে একটা প্রশ্ন আছে, এটা আমরা একটু করি, সেলফ প্র্যাকটিস। প তার ঘোড়া থেকে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে। সার্জন ক দেখতে পায় যে প এর মাথার গুলি ছিদ্র করা প্রয়োজন। ক কে হত্যা করার উদ্দেশ্য ছাড়া সরল বিশ্বাসে প এর মঙ্গলের জন্য তার জ্ঞান ফেরার পূর্বে প এর মাথায় ছিদ্র করে, মানে প এর কোনো সম্মতি নেয় নাই।
তার অভিভাবকের কোনো সম্মতি নাই নাই, আর কাজটা করছে কিভাবে? সরল বিশ্বাসে। তাহলে এই জায়গায় কোনো অপরাধ করছে? করে নাই। কত দ্বারা অব্যাহতি হবে? 93। 4 নম্বর প্রশ্নটা আমরা দেখি। প এবং ফ, প এবং শিশু ফ একটি জ্বলন্ত ঘরে আছে, নিচে লোকজন কম্বল ধরে রেখেছে। প শিশুটিকে গৃহচূড়া থেকে নিক্ষেপ করে। প জানতো যে উক্ত পতনে শিশুটির মৃত্যু ঘটাতে পারে। প শিশুটিকে নিক্ষেপ করলে শিশুটি মারা যায়। এক্ষেত্রে প দণ্ডবিধির ধারায় কোনো অপরাধ করেনি। কোন ধারায় বলে? 92 ধারায়, কারণ এই জায়গায় শিশুটির মঙ্গলার্থে কাজটা করছে। বুঝতে পারছেন? 5 নং প্রশ্নটা দেখেন, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, সরাসরি প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। জামান বাঘের কবলে পতিত হয়। বাঘের কবলে। জামানের মঙ্গলের জন্য জামানকে হত্যা করার অভিপ্রায় ব্যতীত, কিন্তু এটা সম্ভবত জামানের মৃত্যু ঘটাতে পারে এমনটি জেনে আরিফ বাঘকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির কারণে জামান আহত ও নিহত হয়। এক্ষেত্রে আরিফ কোনো অপরাধ করেনি, আর আরিফ দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রমের অধিকারী হবে। বুঝছেন? কত ধারা? 93 ধারা। 76 থেকে 93 পর্যন্ত যা পড়ছি, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? 73 থেকে 93 পর্যন্ত কে বলতে পারবেন? পারবেন কেউ? বলবেন 76, 77, 78, 79, 80, 81, 82। এইভাবে 83 হয়ে গেল। ঠিক। আচ্ছা, 94 ধারা। আমাদের এই জায়গায় পুরাতন বই যারা আছেন, 94 ধারা আমি একটা এডিশনাল পেজ দিছিলাম, আছে আপনাদের কাছে? আর নতুন বই যাদের আছে তাদের ওই পেজের দরকার নাই। স্যার আচ্ছা, আমি পাইনি স্যার। আপনার কাছে নাই? আচ্ছা, ওকে। আর কার কাছে নাই? আপনার তো নতুন বই না, 94 আছে? আছে। নতুন বইতে লাগলে আর ওই পেজের দরকার নাই, যার নাই তারে দিব আর কি। অনলাইনে যারা আছেন তারা কি কথা শুনতে পাচ্ছেন? একটু জানান দয়া করে আমাকে। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। হ্যালো? জি স্যার, স্যার শুনতে পাচ্ছি স্যার। স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ঠিক আছে, দেখেন তাহলে আমরা শুরু করি। 94 ধারায় আসলে কি আছে এটা একটু আগে মৌখিকভাবে আলোচনা করি, তারপরে এখানে মিলাই। 94 ধারার মূল কথা হলো যে কোনো ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইয়া ওই ব্যক্তির দিয়ে যদি কোনো অপরাধ করানো হয়, তাহলে ওই ব্যক্তি অব্যাহতি পাবে 94 ধারায়। আবার বলি, কোনো ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইয়া ওই ব্যক্তিকে দিয়ে যদি কোনো অপরাধ করানো হয়, তাহলে ওই ব্যক্তি অব্যাহতি পাবে 94 ধারায়। কিভাবে? আমি সর্দার ফেরদৌস সর্দাররে বললাম যে, ভয় দেখাইলাম যে পিস্তল দিয়ে, ফেরদৌস সর্দার আপনারা এখনই গুলি করে ফেলবো, আপনি যদি অমুক বাসায় গিয়ে ডাকাতি না করে, অমুক বাসায় গিয়ে অমুকের কাছ থেকে 50,000 টাকা না আনেন। বুঝতে পারছেন? নূর আলমের দোকান থেকে 50,000 টাকা নিয়ে আসবেন, বা নূর আলমের দোকান থেকে নূর আলমরে গুরুতর আহত করে আসবেন। যদি না করেন, ফেরদৌস আপনারে এখনই গুলি করে আমি মেরে ফেলবো। এবং ফেরদৌস ঠিকই এই আহ মৃত্যুবরণ করার ভয়ে সে নূর আলমরে গুরুতর আঘাত করে আসছে। তো এখন ফেরদৌসের বিরুদ্ধে যদি মামলা হয়, তাহলে ফেরদৌস আদালতে এই সাধারণ ব্যতিক্রমে 94 ধারা আশ্রয় লাভের অধিকারী। ফেরদৌস বলতে পারবে যে আমি নূর আলম সাহেবরে কোনোদিনই আঘাত করতাম না, আমারে মৃত্যুর ভয় দেখাইয়া কাজটা করানো হয়েছে, সো আমি অব্যাহতি পাবো কত ধারায়? 94 ধারায়। বুঝতে পারছেন? তাহলে এখানে প্রাথমিক যে কথাটা, এই জায়গায় ফেরদৌস যদি অব্যাহতি পেতে চায়, তাহলে ফেরদৌসকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তাকে যে ভয়টা দেখানো হয়েছিল সেটা কি ভয়? তাৎক্ষণিক মৃত্যুর ভয়। কিন্তু তাৎক্ষণিক মৃত্যুর ভয় ছাড়া অন্য কোনো ভয় দেখালে 94 ধারার সুবিধা ফেরদৌস পাবে না। যদি ফেরদৌসরে বলি যে ফেরদৌস নূর আলমের হাত ভেঙে দিয়ে আসেন, যদি না ভাঙেন তাহলে আপনার হাত এখনই ভাঙবো, এবং উনি ওনার হাত ভাঙার ভয়ে ফেরদৌসের নূর আলমের হাত ভেঙে দিয়ে আসছে, তাহলে এই জায়গায় কিন্তু ফেরদৌস 94 ধারার সুবিধা পাবে না। কেন পাবে না বলেন? মৃত্যুর ভয় দেখায় নাই, দেখাইছে অন্য কোনো ভয়। বুঝছেন?
আচ্ছা, তবে এখানে একটা কথা, সর্বশেষ কথা, যে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইয়া ফেরদৌসে দিয়া যদি দুইটা অপরাধ করানো হয়, ওই দুইটা অপরাধের ক্ষেত্রে 94 ধারার সুবিধা পাবে না। একটা হলো খুন, আর একটা হলো রাষ্ট্রবিরোধী অপরাধ যার শাস্তি মৃত্যুদণ্ড। এই দুইটা অপরাধ করলে ফেরদৌস 94 ধারার সুবিধা পাবে না। ফেরদৌসরে বলি যে ফেরদৌস, তাৎক্ষণিকভাবে আপনারা এখনই গুলি করে মেরে ফেলবো যদি আপনি অমুকরে না হত্যা করেন। এবং ফেরদৌস নিজে মারা যাওয়ার ভয়ে অমুকরে হত্যা করছে, এই ক্ষেত্রে ফেরদৌস 94 ধারার সুবিধা পাবে না। কারণ সে কি করেছে? আর একজনকে হত্যা করছে। আর একজনকে হত্যা করার ক্ষেত্রে 94 ধারার সুবিধা পাওয়া যাবে না। অথবা রাষ্ট্রবিরোধী অপরাধ করেছে যেটার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যেরকম বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করছে, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় সহায়তা করছে, এরকম ওনার যদি বলি যে আপনারে এখনই গুলি করে মেরে ফেলবো যদি না আপনি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেন, এবং উনি নিজে মারা যাওয়ার ভয়তে ঠিকই বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করছে, বলেন তো এই ক্ষেত্রে উনি 94 ধারার সুবিধা পাবে কিনা? পাবে না, কারণ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শাস্তি 121 ধারায় মৃত্যুদণ্ড। কত? মৃত্যুদণ্ড। বুঝতে পারছেন? 121, ওই যে 10টা পড়ছি না আমরা, যে 10টা অপরাধের সাজা মৃত্যুদণ্ড, তার ভিতরে 121 আছে। বুঝছেন? তাহলে এই হলো 94 ধারার মূল কথা, যে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইয়া কোনো কাজ করাইলে সেটা অপরাধ হবে না। তবে দুইটা কাজ করাইলে আবার অপরাধ হবে, একটা হলো খুন আর একটা হলো রাষ্ট্রবিরোধী অপরাধ যেটার শাস্তি কি? মৃত্যুদণ্ড। এবার একটু পড়ি দেখেন। 94 ধারা, যে কাজ করার জন্য মৃত্যুর ভীতি প্রদর্শন করে কোনো ব্যক্তিকে বাধ্য করা হয়। ভীতি প্রদর্শন করে কোনো ব্যক্তিকে অপরাধমূলক কোনো কাজ করতে বাধ্য করা হলেও ওই ব্যক্তি অপরাধ করেছে এমন বলা যায় না। এখানে কি ধরনের ভয় দেখানো হয়েছিল তা বিবেচ্য বিষয়। মৃত্যু ভয় দিয়ে যদি খুন বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো রাষ্ট্রবিরোধী অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধ করতে বাধ্য করা হয়, এটা একটু, এই দুইটা একটু আন্ডারলাইন করবেন। মৃত্যু ভয় দিয়ে যদি কি খুন, খুন গোল্ডেন, খুন বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় রাষ্ট্রবিরোধী অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধ করতে বাধ্য করলে তা অপরাধ বলে গণ্য হবে না। তারপরের লাইনটাও দেখেন, এখানে যে ভয় বা হুমকি কথা বলা হচ্ছে আন্ডারলাইন করবেন, তার তাৎক্ষণিক মৃত্যুর আশঙ্কা সৃষ্টি করতে হবে। কি বলেন? তাৎক্ষণিক মৃত্যুর আশঙ্কা সৃষ্টি করতে হবে। এইরূপ না হলে কোনো ব্যক্তি 94 ধারায় সাধারণ ব্যতিক্রমের সুবিধা দাবি করতে পারবে না। তাহলে ভয় যদি এরকম হয় যে ফেরদৌস সর্দার আপনি গিয়ে নূর আলমের দোকান লুটপাট করেন, যদি না করেন আপনার 1 মাসের মধ্যে মেরে ফেলবো, এবং উনি নূর আলমের দোকান লুটপাট করছে, বলেন তো ওই জায়গায় উনি 94 ধারার সুবিধা পাবে কিনা? পাবে? মৃত্যুর ভয় দেখাইছে, পাবে? পাবে না। মৃত্যুর ভয় তো তাৎক্ষণিক ছিল না, মৃত্যুর ভয় বলছে কতদিন? 1 মাসের মধ্যে মারবে। তো মৃত্যুর ভয় হতে হবে তাৎক্ষণিক, যে এখনই মেরে ফেলবো। বুঝছেন? তো আমরা এখানে দুইটা ব্যাখ্যা দেখি। ব্যাখ্যা এক, যে ব্যক্তি স্বেচ্ছায় এবং প্রহরিত হওয়ার ভয়ে, প্রহরিত মানে হলো মায়ের খাওয়া, প্রহরিত হওয়ার ভয়ে একদল ডাকাতের পরিচয় জানা সত্ত্বেও উক্ত ডাকাত দলের সাথে যোগদান করে, উক্ত ব্যক্তি এই ধারার অধীন ব্যতিক্রমের আশ্রয় লাভের অধিকারী হবে না। কেন হবে না বলেন? কারণ তারে তো প্রহরিত হওয়ার ভয় দেখাইছে, মৃত্যু ভয় তো দেখায় নাই, এই কারণে 94 ধারার সুবিধা সে পাবে না। এই জায়গায় 94 ধারার সুবিধা পেত যদি সে প্রহরিত হওয়ার ওই জায়গায় যদি থাকতো তাৎক্ষণিক মৃত্যুর ভয়, তাৎক্ষণিক মৃত্যুর ভয়। ব্যাখ্যা দুয়ে চলে আসি। যে ব্যক্তিকে একদল ডাকাত কোনো অপরাধ সম্পাদনের জন্য তাৎক্ষণিক মৃত্যুর ভয় প্রদর্শন করে বাধ্য করে, যেমন একজন কামারকে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখিয়ে তার যন্ত্রপাতি দিয়ে কোনো ঘরে প্রবেশ করার জন্য উক্ত ঘরের দরজা জোরপূর্বক ভাঙার জন্য ডাকাতগণ তাকে বাধ্য করে, এই ক্ষেত্রে কামার এই ধারার অধীন সাধারণ ব্যতিক্রমের আশ্রয় লাভের অধিকারী পাবেন, কারণ তার যে ভয়টা দেখানো হয়েছে সেটা কি ভয়? তাৎক্ষণিক মৃত্যুর ভয়। 94 ধারা কে বুঝেন নাই বলেন? আখিনুর বুঝতেন? নেন স্যার, বলেন, তাৎক্ষণিক মাকসুদ মৃত্যু, বুঝতেন? স্যার তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখানো হইলে ওইটা কি মৃত্যুদণ্ড হবে স্যার?
শাস্তি কি মৃত্যুদণ্ড স্যার? কারে মৃত্যুদণ্ড দিবেন? স্যার, তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখিয়ে মানে এক্স ওয়াই কে যদি মানে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখিয়ে যদি ওয়াই কে দিয়ে কাজটা করানো হয় তাহলে ওয়াই এর কি মানে মৃত্যুদণ্ড হবে না? বুঝতে পারিনি স্যার। আচ্ছা, আপনি এলো মাকসুদা, আপনারে আমি জি তাৎক্ষণিক মৃত্যুর জি ভয় স্যার। দেখাইলাম যে মাকসুদা, যে আপনার আমি জি মেরে স্যার। ফেলবো যদি আপনি অমুকের অমুকের হাত না ভাঙেন বা জি স্যার। অমুকের বাড়িতে গিয়ে ছিনতাই না করেন। আপনি জি নিজে স্যার। মারা যাওয়ার ভয়ে ওই জি ছিনতাইটা স্যার। করছেন। এই জায়গায় আপনার কোনো অপরাধ হবে না, আপনি 94 ধারায় সুবিধা পাবেন। আপনি আদালতে দেখাইতে পারবেন যে আমি যদি ছিনতাই না করতাম তাহলে আমারই মেরে ফেলতো, এই কারণে আমি এই কাজটা করছি। বুঝছেন? আর যে আমাকে দিয়ে কাজটা করাইছে তার তার কি সাজা হবে স্যার? যে আপনাকে দিয়ে কাজটা করাইছে তার কথা পরে, আগে যেটুক বুঝাই এইটুক বুঝেন। জি স্যার, ঠিক আ- আছে। আগে আমাদের সমস্যা কি জানেন? আপনারা স্টুডেন্টরা ওই যা বুঝাচ্ছি তা না বুঝতে যাই অন্য একটা আঙ্গিকে থাকেন। আগে আমি যেটুক বুঝাইছি এইটুক বুঝতেন। জি স্যার, জি স্যার, জি স্যার। যে করাইছে আপনারে দিয়ে তার অপরাধের সাজা হবে, সে সহায়তা করছে, সামনে গিয়ে পড়বো, সে তো ডেফিনেটলি সাজা পাবে, সে এই অবশ্যই সাজা রাষ্ট্রবিরোধী অপরাধ পাবে। ওইটা স্যার মৃত্যুদণ্ড হবে স্যার? কোনটা? রাষ্ট্রবিরোধী যে অপরাধ যদি করে ওইটাই মৃত্যুদণ্ড স্যার? আপনারে দিয়া আমি তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইয়া সকল কাজ করাইলে আপনি 94 ধারায় সুবিধা পাবেন, আপনি কোনো অপরাধ করেন না হিসেবে বিবেচিত হবে। বাট আপনারে জি তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইয়া আমি যদি আপনারে জি দিয়ে দুইটা কাজ করাই তাহলে আপনি 94 ধারার সুবিধা পাবেন না। সেই দুইটা কাজ হলো, আপনার আমি বলছি যে মাকসুদা আপনি লুফসানারে গিয়ে হত্যা করেন, নাইলে আপনারে হত্যা করব, এবং আপনি ঠিকই লুফসানারে গিয়ে হত্যা করছেন, এই ক্ষেত্রে আপনি 94 ধারার সুবিধা পাবেন না। আগে আপনার কথা চিন্তা করেন, আমি অর্ডার দিচ্ছি, আমার কথা পরে। আর জি আপনারে স্যার। দিয়ে যদি আমি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাই বা রাষ্ট্রবিরোধী অপরাধ করাই, যেটা শাস্তি হলো মৃত্যুদণ্ড, তো সেই ক্ষেত্রেও আপনি 94 ধারার সুবিধা পাবেন না, যতই বলেন যে আমার মৃত্যুর ভয় দেখাই এই কাজটা করাইছে। 94 ধারায় সুবিধা দুইটা অপরাধের ক্ষেত্রে পাওয়া যাবে না, একটা হলো খুন আর একটা হলো রাষ্ট্রবিরোধী অপরাধ। বুঝতেন কিনা জি না স্যার, আরো বলবো? স্যার, স্যার এখন ক্লিয়ার স্যার। জি। এখানে 94 ধারায় মোট তিনটা জিনিস খেয়াল করেন। যারে দিয়ে কাজটা করানো হচ্ছে তারে কিসের ভয় দেখাবে? তাৎক্ষণিক মৃত্যুর ভয়। যারে দিয়ে কাজটা করাইছে সে অপরাধ করলে সে 94 ধারার সুবিধা পাবে, বাট দুইটা অপরাধ করলে সে 94 ধারার সুবিধা পাবে না। সেই দুইটা অপরাধ, একটা হলো কি খুন, আর একটা হলো রাষ্ট্রবিরোধী অপরাধ, যেটা শাস্তি হলো কি মৃত্যুদণ্ড। এখন আপনাদের প্রশ্ন হলো, যে আমার দিয়ে কাজটা করাইলো তার কি হবে? তার যাওয়ার হবে। এ জায়গায় আমরা এই জায়গায় পড়ছি জেনারেল এক্সেপশন, এই জায়গা জেনারেল এক্সেপশনের সুবিধা পাবেন কি পাবেন না এটা এই জায়গায় ফোকাস করেন। আর তার কি হবে? সে যদি আপনারে খুন করতে বলে, আপনি যদি খুন করেন তাহলে আপনিও অপরাধী, সেও অপরাধী, সে খুনের সহায়তা। সে আপনারে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাই আপনারে দিয়ে চিন্তাই করাইছে, তাহলে ছিনতাই করলে তো আপনি অপরাধী হচ্ছেন না, আপনি 94 ধারা অব্যাহতি পাচ্ছেন। কিন্তু যে হুকুম দিছিল সে ছিনতাইয়ের সহায়তা করছে, ছিনতাইয়ের সহায়তা করছে। এক হলো ছিনতাইয়ের সহায়তা, আর দুই হলো তার মৃত্যুর ভয় দেখাইছে। দুইটা অপরাধ তার বিরুদ্ধে, ক্রিমিনাল ইন্টিমিডেশন, মৃত্যুর ভয় দেখানো 506, আর তার যে ছিনতাই করাইছে দস্যুতা 392, ছিনতাই সহায়তা আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, এই হলো কথা। তো আপনারা মেইন জিনিসটা বুঝেন যে এই জায়গায় অব্যাহতি নিয়ে আলোচনা করছে, সে অব্যাহতি পাবে কি পাবে না। আচ্ছা, 95 ধারায় আসি, দেখেন ধারা 95, সামান্য ক্ষতিকারক কার্য অপরাধ নয়। সামান্য ক্ষতিকারক কার্য অপরাধ না। সামান্য ক্ষতিকারক কার্য মানে হলো
যে অনেক কাজ আছে সামান্য, পিতা পুত্ররে শাসন করছে, শিক্ষক ছাত্রছাত্রীরে শাসন করছে, এটা সামান্য প্রকৃতির। এই জন্য পুত্র যায় যদি পিতার বিরুদ্ধে মামলা করে তাহলে পিতা অব্যাহতি পাবে 95 ধারায়, বা শিক্ষক অব্যাহতি পাবে 95 ধারায়। কিন্তু এমন হলে হবে না যে মাদ্রাসার শিক্ষক ওনারে বেত দিয়ে মারতে 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 আত্মহত্যা করে ফেলছে বাচ্চারে, দেখা যায় সোশ্যাল মিডিয়াতে যে এমন ভাবে আঘাত করছে যে সে প্রায় মৃত্যুসজ্জা। তাহলে এই ধরনের ক্ষেত্রে আবার শিক্ষক কিন্তু 95 ধারার সুবিধা পাবেন। কোনো কিছুই অপরাধ না যা কোনো অপরাধ সংগঠনের অভিপ্রায় ব্যতীত বা কোনো ক্ষতি করার ইচ্ছা ছাড়া সংগঠন করা হয় এবং যা সামান্য প্রকৃতির ক্ষতিকারক কার্য। সামান্য প্রকৃতির ক্ষতিকারক কার্য, বিচারিক নজির দেখেন, পিতা তার সন্তানকে সামান্য মারধর করলে, তা গালাগালি করলে তা অপরাধ নয়, কেননা পারিবারিক জীবনে এরূপ ঘটনা অতি তুচ্ছ এবং সাধারণ ঘটে। এখন কারো কাছ থেকে 500 টাকা ধার নিয়ে আর ফেরত দেন নাই, সে যদি মামলা করে, বললেন যে ওনার 500 টাকা তো খুব সামান্য, সামান্য ক্ষতিকারক কার্য তো অপরাধ হিসেবে গণ্য হবে না, আমি 95 ধারায় অব্যাহতি পাওয়ার হকদার, এটা বলা যাবে না। এই হলো আপনার 95 ধারা। স্যার এই পিতার কথা বলছি, যদি মাই করে বড় ভাইকে করে একই কথা, সামান্য ক্ষতিকারক কার্য। যৌতুকের মামলায়, নারী শিশুর মামলায় যাই বলে দেবেন যে ওনার, আমি তো ওয়াইফে সামান্য ক্ষতিকারক কাজ আছে, ভালোবাসার যৌতুক চাইছিলাম, আমি 95 ধারায় অব্যাহতি পাওয়ার হকদার। তো এই ছিল আমাদের সাধারণ ব্যতিক্রমের একটা পার্ট, 76 থেকে 95, এই জায়গায় কোনো ধারা আমরা বাদ দেই নাই। তো আপনারা এই 76 থেকে 95 পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, অনলাইন অফলাইন কোনো প্রশ্ন থাকলে লজ্জার কিছু নাই, প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। বিপাশ সাহেব, প্রশ্ন আছে? আগামী দিন এটা ভালোভাবে পড়ে আসবেন। ভালোভাবে পড়ে আসা বলতে ওই বইয়েরও যে হুবহু ভাষা লাগবে তা না, মানে কোন ধারায় কি আছে, কি ওয়ার্ড গুলো যাতে মনে থাকে। হ্যাঁ, আচ্ছা, আমরা আরো 20 মিনিট পড়বো, তারপরে আপনাদের ছাড়তেছি। আজকে পরীক্ষা হবে না, বাট আর একটু পড়বো। আর আগামী দিন আপনাদের পরীক্ষা সোমবারে এই সাধারণ ব্যতিক্রম নিয়ে, এটা ভালোভাবে পড়বেন। তো 96 থেকে 106 দেখেন, ব্যক্তিগত প্রতিরক্ষা বা রাইট অফ প্রাইভেট ডিফেন্স। দেখেন, এই জিনিসগুলো আপনারা শুধু বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তা না, একজন নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে জানা উচিত যে কোন কোনগুলো অপরাধ হবে আর কোন কোনগুলো অপরাধ হবে না। তো ব্যক্তিগত প্রতিরক্ষা আসলে কাকে বলে? এই দণ্ডবিধির 96 ধারায় বলতেছে যে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কিছু করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। এখন ব্যক্তিগত প্রতিরক্ষার পরিধি বলছে 97 ধারায়, যে ব্যক্তিগত প্রতিরক্ষা বলতে নিজের দেহ অন্যের দেহ, নিজের সম্পত্তি অন্যের সম্পত্তি। অর্থাৎ আপনারে যদি কেউ আঘাত, একটা চর দিতে আসে, তারে চর দেওয়ার পাল্টা অধিকার আপনার আছে, এবং তারে যদি আপনি চর দেন আপনি কোনো অপরাধ করবেন না। চর তো পরের কথা, আপনারা যদি কেউ হত্যা করতে আসে, তারে যদি আপনি হত্যাও করেন, এটা কি হবে না? অপরাধ হবে না। কিন্তু এটা আদালতে তো আপনার বিরুদ্ধে হত্যা মামলাই হবে। এখন আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এই কাজটা করেছিলেন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে। তাহলে দণ্ডবিধির 96 ধারায় বলতেছে যে আত্মরক্ষার অধিকার আর ব্যক্তিগত প্রতিরক্ষা একই। আত্মরক্ষার ব্যক্তিগত প্রতিরক্ষা একই, ইংরেজিতে বলতেছে কি? রাইট অফ প্রাইভেট ডিফেন্স, প্রাইভেট ডিফেন্স। বুঝতে পারছেন? তাহলে বাংলা সিনেমায় দণ্ডবিধি পড়তে গেলে বাংলা সিনেমা লাগে। বাংলা সিনেমায় নায়ক যে ওই যে নায়িকারে বাঁচায়, নায়িকার বাবারে বাঁচায়, বলেন তো নায়ক ওই যে পুলিশ এসে বলতেছে যে আপনি কেন আইন হাতে তুলে নিলেন, আইন শৃঙ্খলা বাহিনী আছে, বলেন তো নায়ক তো যে পরিচালকরা ডায়লগ জানে না, পরিচালকরা বলবে যে আমি আইন হাতে তুলে নেই নাই, আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছি। আর আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কার্য কি হবে না? অপরাধ হবে না।
এবং 97 ধারায় বলছে যে আত্মরক্ষার অধিকার নিজের দেহ যেরকম বাঁচানো যায় অন্যের দেহ বাঁচানো যায়, নিজের সম্পত্তি যেরকম রক্ষা করা যায় অন্যের সম্পত্তিও রক্ষা করা যায়। এই যে দেখেন ব্যক্তিগত প্রতিরক্ষা। দণ্ডবিধির 96 থেকে 106 ধারা পর্যন্ত আত্মরক্ষার বা ব্যক্তিগত প্রতিরক্ষার বিধান আলোচনা করা হয়েছে। ব্যক্তিগত প্রতিরক্ষা বলতে অন্যের আক্রমণ থেকে গোল দিবেন নিজের দেহ ও সম্পত্তি রক্ষা করাকে বোঝায়। 96 ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করবেন, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ না। ইংলিশটাও আন্ডারলাইন করবেন, নাথিং ইজ অ্যান অফেন্স হুইচ ইজ ডান ইন দ্য এক্সারসাইজ অফ দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স। ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কিছু করলে কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। 97তে বলছে, দেখেন 97, যে ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার শরীর ও সম্পত্তির ক্ষেত্রে, বললেন শরীর ও সম্পত্তির ক্ষেত্রে প্রয়োগ করা যায়। 97 ধারা অনুযায়ী ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায় অন্যের আক্রমণ হতে, আন্ডারলাইন করবেন, নিজের বা অন্যের দেহ রক্ষা করতে। কি কি বলেন? নিজের দেহ, অন্যের দেহ, নিজের বা অন্যের সম্পত্তি রক্ষা করতে, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি। এমন কোন কার্য যা চুরি, দস্যুতা, অনিষ্ট সাধন, অপরাধমূলক, অনধিকার অপরাধের সংজ্ঞাভুক্ত এমন কোন কার্য যা চুরি, দস্যুতা, অনিষ্ট সাধন বা অপরাধমূলক অনধিকার প্রবেশের উদ্যোগ, সেই কার্য হতে কোনো ব্যক্তি তার নিজের বা অন্যের স্থাবর বা অস্থাবর সম্পত্তির রক্ষার্থে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারে। কিছুদিন আগে পুরান ঢাকায় একজন লোকরে মেরে ফেলা হলো না, তার নাম কি ছিল? সোহাগ নাকি? তো যারা চারপাশ থেকে দেখছে যে তাদের মেরে ফেলা হচ্ছে, বলেন তো তাদেরকে, তারা যদি এসে ওই লোকটারে বাঁচাতে গিয়ে যারা অপরাধ করছে তাদেরকে যদি মারতো, তাদের অপরাধ হতো কিনা আশেপাশের লোকজনের? কারণ আত্মরক্ষার অধিকার নিজের দেহের ক্ষেত্রে করা যায়, অন্যের দেহের ক্ষেত্রেও করা যায়। আচ্ছা, বিগত বছরের প্রশ্ন পড়েন, বিগত বছরের প্রশ্নটা দেখি। দা পেনাল কোড 1860-এর 97 ধারা অনুসারে কোন ধরনের অপরাধ, কোন অপরাধের ক্ষেত্রে কোন ব্যক্তির সম্পত্তির প্রতিরক্ষার অধিকার থাকবে? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, আত্মসাৎ, প্রতারণা, কি বলেন? চুরি না, প্রতারণা। দেখেন এইগুলা আপনি একটু কমন সেন্স অ্যাপ্লাই করেন। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ মানে হলো আপনারে এক চাকরি করেন, আপনার টাকা পয়সা সে আত্মসাৎ করছে। বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে এই জিনিসটা বোঝা যায় না বাইরে থেকে যে আসলেই আত্মসাৎ করতেছে কিনা। আত্মসাৎও একই, আর প্রতারণাও তো এরকম। প্রতারণা বললাম যে নুর আলম খান আপনার এই জায়গায় আছে, এই যে কালি, এই কালি নিলে ফটোকপি মেশিনে 1 বছরে কোনো কালি ভরা লাগবে না, এবং নুর আলম খান ঠিকই আমার কাছ থেকে এই কার্ড কিনে নিছে। তাহলে এই প্রতারণা, এই জায়গা তো আত্মরক্ষার আসে না। কিন্তু চুরি যেটা, পকেট মারতেছে, বাসের ভিতর দেখলো যে পকেট মারতেছে, এটা তো চুরি। তাহলে চুরি থেকে রক্ষা করার অধিকার আছে। মুরগি চুরি করে নিয়ে যাচ্ছে, প্রতিবেশী দেখলো, তো সেটা রক্ষা করার অধিকার আছে। আপনারও মুরগি হইতে পারে, অন্যের মুরগিও হইতে পারে। এই জায়গা তো বললাম যে নিজের দেহ, অন্যের দেহ, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি। তাহলে এখানে একটা জিনিস দেখেন যে 96-তে বলছে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কিছুই অপরাধ না, আর 97-তে বলছে আত্মরক্ষার অধিকার কখন প্রয়োগ করা যাবে? নিজের দেহ, অন্যের দেহ, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি। 98-তে আসি, দেখেন শিশু বা অপ্রকৃতস্থ ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষা। শিশু বা অপ্রকৃতস্থ ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষা, একটা জিনিস একটু শুনেন। শিশু যদি আমারে মারতে আসে, এবং ধরেন শিশু আমারে কুপিয়ে মেরে ফেললো বা আঘাত করলো, শিশু অব্যাহতি পাবে 82-83, নাকি? তার তো কোনো অপরাধ হয় নাই। আবার পাগল যদি আমারে মারতে আসে, তাহলে পাগল অব্যাহতি পাবে কত? 84, 84। কিন্তু সে শিশু, পাগল, যাই হোক না কেন, আমার তো তার হাত থেকে বাঁচার অধিকার আছে। তাহলে শিশু বা পাগল যাই হোক না কেন, তার বিরুদ্ধেও আমার আত্মরক্ষার অধিকার থাকবে। এটাই বলছে 98। কত বলেন? 98। এই যে পড়ি দেখেন, দণ্ডবিধির 98 ধারায় অপরিণত বোধ শক্তি সম্পন্ন ব্যক্তি এবং অপ্রকৃতস্থ ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগের স্বীকৃতি দেওয়া হয়েছে। একটা উদাহরণ আছে এখানে, যদি পড়ি, আপনাদের পুরাতন বইতে নাই, বাট এমনি শুনেন।
জেড পাগলামির প্রভাবে একে হত্যা করার চেষ্টা করে, মানে জেড জামান একজন ব্যক্তি, সে হচ্ছে পাগল, সে হত্যা করতে গেছে আরিফ রে। যেহেতু জামান পাগল সেহেতু সে কোনো অপরাধে দোষী না, সে যদি হত্যা করতো সে অব্যাহতি পাবে কততে? 84। কিন্তু এই ক্ষেত্রে জামান যদি সুস্থ থাকতো তাহলে আরিফ জামানের বিরুদ্ধে যেরূপ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারতো, জামান পাগল হলেও তার বিরুদ্ধে আরিফ অনুরূপ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে। মানে সে পাগল হোক আর ছাগল হোক, যাকে আঘাত করা হচ্ছে সে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে। অর্থাৎ এখানে জামান পাগল হলেও তার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে আরিফের কোনো বাধা নেই, এবং আত্মরক্ষার অধিকার প্রয়োগে আরিফ কোনো অপরাধ করলেও আরিফ ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে। বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা তিনটা ধারা পড়লাম, যে আত্মরক্ষার অধিকার প্রয়োগে কোনো কাজ অপরাধ না 96, আত্মরক্ষার অধিকার নিজের দেহ অন্যের দেহ নিজের সম্পত্তি অন্যের সম্পত্তির ক্ষেত্রে প্রয়োগ করা যাবে 97, পাগল উন্মাদ ব্যক্তির বিরুদ্ধেও আত্মরক্ষার বা শিশুর বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার থাকবে কত? 98। বুঝছেন? আচ্ছা, আমরা 99 ধারাটা একটু পড়ি। যে সকল ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার নেই, মানে আমি তো জানি যে আত্মরক্ষার অধিকার সব ক্ষেত্রেই আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রেও আছে যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার থাকবে না। এখানে 4টা ক্ষেত্র আছে, একটু লিখে রাখেন, 4টি ক্ষেত্রে, যে কোনো এক জায়গায় লেখেন 4টি ক্ষেত্রে। পদাধিকার বলে সরল বিশ্বাসে বলতেন সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত কর্ম যা গুরুতর আঘাত বা মৃত্যুর সম্ভাবনা সৃষ্টি করে না, এটা আন্ডারলাইন করেন, গুরুতর আঘাত বা মৃত্যুর সম্ভাবনা সৃষ্টি করে না, সেক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার থাকে না। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো সরকারি কর্মকর্তা সরল বিশ্বাসে যদি আপনার আঘাত করে তার বিরুদ্ধে আপনার আত্মরক্ষার অধিকার থাকবে না। তবে সরকারি কর্মকর্তা যদি আপনারে এমন আঘাত করে যেটা হলো গুরুতর আঘাত অথবা মৃত্যু, সেই ক্ষেত্রে সরকারি কর্মকর্তা হইলেও আত্মরক্ষার অধিকার থাকবে। পুলিশ আপনারে গ্রেফতার করতে যায়, চর থাপড় দিছে, ধাক্কা দিছে, পুলিশের এই কাজের বিরুদ্ধে আপনার আত্মরক্ষার অধিকার থাকবে না। কিন্তু পুলিশ যদি এমন কোনো আঘাত করতে যায় যে যাতে আপনার হাত ভেঙে যেতে পারে, আপনার দাঁত পড়ে যেতে পারে, মানে গুরুতর আঘাত বা মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আবার আপনার আত্মরক্ষার অধিকার আছে। তাহলে এখান থেকে প্রশ্ন হবে যে সরকারি কর্মকর্তা কোন ধরনের আঘাত করলে আত্মরক্ষার অধিকার আছে? গুরুতর আঘাত অথবা কি বলেন, মৃত্যু। কোন জায়গা থেকে কি প্রশ্ন হতে পারে এটা কিন্তু পড়ানোর সময় সাথে সাথে আমি বলে দিই। 2 নম্বরটা দেখেন, সরকারি কর্মকর্তার নির্দেশ অনুযায়ী সম্পাদিত কোনো কার্যের ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার থাকবে না। নির্দেশ অনুযায়ী আন্ডারলাইন করেন, নির্দেশ অনুযায়ী। ভাই, প্রথমটা বলছে সরকারি কর্মকর্তা স্বয়ং করছে, আর 2 নম্বরে বলছে সরকারি কর্মকর্তার নির্দেশ অনুযায়ী। ধরেন মাঝে মাঝে আমাদের বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান করে না সরকার, যে অমুক জায়গায় উচ্ছেদ করে দোকানপাট ভেঙে ফেলছে, কিছুদিন আগে কোটালীপাড়ায় করছে। তো উচ্ছেদ তো আর ম্যাজিস্ট্রেট সাহেব যায়, ম্যাজিস্ট্রেট সাহেব তো নিজে উচ্ছেদ করে না, সে আর একজনকে নির্দেশ দেয় না, নির্দেশ দেয় যে এই ঘরগুলো ভেঙে ফেলো বা এগুলো করে ফেলো। তাহলে যারে নির্দেশ দিল সে যখন ঘর ভাঙতে গেছে, অন্যান্য ব্যক্তির কি আত্মরক্ষার অধিকার আছে ঘর যাতে না ভাঙে? আছে? অনেকে বলে আছে। সরকারি কর্মকর্তার নির্দেশ অনুসারে কোনো কাজ করলেও আত্মরক্ষার অধিকার থাকবে না। বুঝছেন? আমি আরো ভালো উদাহরণ দেই। যখন আমরা ফৌজদারি কার্যবিধি পড়ছিলাম প্রাগৈতিহাসিক কালে, মানে অনেকদিন হয়ে গেছে, ফৌজদারি কার্যবিধির 42 ধারায় আছে যে ম্যাজিস্ট্রেট বা পুলিশ কারো কাছে সহায়তা চাইলে জনসাধারণ তার সহায়তা করতে বাধ্য। মনে আছে? তো ধরেন গ্রেফতার করতে গেছে এক আসামিরে, তো পুলিশ মানে পর্যাপ্ত না, এখন পুলিশ সহায়তা চাইছে সাধারণ জনগণের, যে অমুকরে ধরো। তো ধরতে গেলে ওই যারা ধরতে গেছে তার কি ওই ওই ব্যক্তিদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার থাকবে? থাকবে না, কারণ ওই লোকগুলা কাজ করতেছে কার নির্দেশ অনুসারে? সরকারি কর্মকর্তার নির্দেশ অনুসারে। বুঝতে পারছেন? তো তাহলে
সরকারি কর্মকর্তা আপনারে কোনো আঘাত করলে আপনার আত্মরক্ষার অধিকার নাই যদি সরল বিশ্বাসে করে, এক। তবে দুইটা আঘাত করলে আছে, গুরুতর আঘাত আর একটা কি, মৃত্যু। আর 2 নম্বরে বলছে কি, যে সরকারি কর্মকর্তার নির্দেশ অনুসারে যারা কাজ করতেছে এই সকল ক্ষেত্রেও আত্মরক্ষার অধিকার নাই। 3 নম্বর দেখেন, এইগুলাই রিটেনের পড়া। এইগুলা 99-তে যে 4টা আছে, এই 4টা বারবার পড়লে মনে থাকলে এটাই রিটেন। বুঝছেন? আচ্ছা, যে সকল ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষগুলোর আশ্রয় লাভের সরকারি কর্তৃপক্ষগুলোর কাটেন, সরকারি কর্তৃপক্ষের নিকট লেখেন। যে সকল ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষর নিকট লেখেন, নিকট। সেসব ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার থাকে না। এটার ব্যাখ্যা হচ্ছে এরকম, আপনার একজন আঘাত করতে আসছে দলবল নিয়ে, এখন আপনি থানায় যেতে পারেন বা যে কোনো আইনগত আশ্রয়ে যেতে পারেন, পুলিশ ফাঁড়িতে যেতে পারেন যে আমার অমুক মারতে আসছে, আপনারা আমারে বাঁচান। বাট তা না গিয়ে আপনি নিজে নিজে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলে হবে না। যে জায়গায় আমার আইনগত আশ্রয় লাভের সুযোগ আছে, তাহলে আইনগত আশ্রয়ে যাইতে হবে। ওই জায়গা আমার মাতবাড়ি করে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। তাহলে সরকারি কর্তৃপক্ষ কোনো কাজ করলে আত্মরক্ষার অধিকার নাই, সরকারি কর্তৃপক্ষের নির্দেশে কোনো কাজ করলে আত্মরক্ষার অধিকার নাই, সরকারি কর্তৃপক্ষের কাছে আশ্রয় লাভের সুযোগ থাকলে আত্মরক্ষার অধিকার নাই। 4 নম্বর দেখেন, প্রতিরক্ষার জন্য যতটুকু ক্ষতি করা প্রয়োজন তা অপেক্ষা অধিক ক্ষতির ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। এইটুকু বুঝেন, এইটুকু বলছে যে আঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু। আপনারা যদি কেউ চর দিতে আসে, আপনি তারে পাল্টা চর দিলে কোনো অপরাধ হবে না, কিন্তু তারে বাঁশ দিয়ে মাথা ফাটাই ফেলছেন, এটা হবে না, এটা অপরাধ হবে। মানে আপনারে কেউ হত্যা করতে আসছে, আপনারা ধরেন কেউ গুরুতর আঘাত করতে আসছে, তাই তাহলে আপনি কি করতে পারবেন, গুরুতর আঘাত করতে পারবেন। তাহলে এই জায়গায় বলতেছে যে আঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু, এটার বেশি যদি আপনি করে ফেলেন তাহলে কি হয়ে যাবে, বেশি করলে অপরাধ হিসেবে গণ্য। তাহলে এই 4টা ক্ষেত্রে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। তো 4টা আমি কিন্তু আপনাদের উদাহরণ দিয়ে দিয়ে পড়াই, এবং এটা এখন থেকে মনে করলে এই যে যারা এলএলবি পরীক্ষা দিবেন বা বার কাউন্সিল পরীক্ষা দিবেন বা জুডিশিয়ারিতে দিবেন, সবগুলার জন্য এটা উপকারী, মানে প্রয়োজনীয়। এগুলো অবশ্যই লাগবে লাগবে আর লাগবে। আর সর্বোপরি যখন উকিল সাহেব হবেন, উকিল হবেন, তাহলে তো এই সম্পর্কে না জানলে আপনি তো পরে প্রসিকিউশনে প্রস্টিটিউশন বানাই ফেলবেন। আচ্ছা, তো তাহলে 4টা ক্ষেত্র কি কি, সরকারি কর্মকর্তা যদি কোনো কাজ করে এটার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার নাই, সরকারি কর্তৃপক্ষের নির্দেশে কোনো কাজ করলে আত্মরক্ষার অধিকার নাই, সরকারি কর্তৃপক্ষের নিকট আশ্রয় লাভের সুযোগ থাকলে আত্মরক্ষার অধিকার নাই, আর 4 নম্বর হলো আঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু, এর বেশি যদি করেন আত্মরক্ষার অধিকার নাই। তাহলে আমরা 4টা ধারা পড়ছি আজকে। দেখেন, মানে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কৃতকার্য অপরাধ না 96, নিজের দেহ অন্যের দেহ, নিজের সম্পত্তি অন্যের সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে 97, শিশু উন্মাদ পাগল এদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার থাকবে 98, আর কার কার ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার থাকবে না এটা কত, 93। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, অনেকক্ষণ কষ্ট করে বসছেন। আর আগামী দিন ইনশাল্লাহ আমরা 100 ধারা থেকে শুরু করব, এবং আগামী দিন আমরা এই প্ররোচনা খুবই গুরুত্বপূর্ণ, 106 থেকে 120 খুবই গুরুত্বপূর্ণ, মজার, এবং প্রথম প্রথম পড়লে একটু জটিল মনে হইতে পারে। তো সেই মাইন্ডসেট নিয়ে আসবেন, প্ররোচনা আমরা শেষ করব। দণ্ডবিধি হচ্ছে আপনার পাশের ট্রাম্প কার্ড। দণ্ডবিধি থেকে প্রিলিমিনারিতে 20-এর মধ্যে 16-17 পাওয়া যায় যদি একটু ভালোভাবে পড়েন। আবার অনেকের কাছে দণ্ডবিধি পড়ে কঠিন মনে হবে যে এত শাস্তি কেমনে মনে রাখবো, বাট এটা অ্যাকচুয়ালি সোজা। ওই ফৌজদারি এবং দেওয়ানি কার্যবিধি থেকে দণ্ডবিধি মনে রাখা সহজ। তো এজন্য সবই সহজ, আমার কাছে কোনো কঠিন কিছু নাই, সবই সহজ, জাস্ট ধৈর্য ধরে রেগুলার আসবেন। প্রথমে আপনাদের দায়িত্ব হচ্ছে যে বাসায় বসে পড়েন না, সে এই জায়গা আগে রেগুলার আসবেন, যাতে এই জায়গা আসাটা আপনার নেশায় পরিণত হোক। তারপরে বাসায় বই ধরে পড়তে ইচ্ছা না করলে ভিডিওটা চালাই দেখবেন,
ভিডিও চালাই দেখতে দেখতে যখন অভ্যাস হয়ে যাবে তখন বইখান পড়া শুরু করবেন। আপাতত যেটা আপনার দায়িত্ব সেটা হলো রেগুলার এখানে পড়তে আসা। যে পড়ার দরকার নাই, 10 মিনিট করে ঘুরেন, আবার 10 মিনিট বসে, কোনো ক্ষেত্রে চাপ নিবেন না।